হ্যালো, জি স্যার। হ্যাঁ শুনতে পাও? জি স্যার। আমরা গতদিন কতটুকু পড়িয়েছিলাম মনে আছে? স্যার ট্রিটমেন্টের আগ পর্যন্ত। ট্রিটমেন্টের আগ পর্যন্ত আমরা এই পিকচার পর্যন্ত দেখিয়েছি, তাই না? এন্ডোস্কোপি, হ্যাঁ, তাই না? আমরা কি কি ইনভেস্টিগেশন করি ডায়াগনোসিসের জন্য? আপার যে এন্ডোস্কোপি এন্ড বায়োপসি, তাই না? এটা হচ্ছে বেরিয়াম মিল এক্সরে। ট্রিটমেন্ট, এখন আমাদের কাছে যদি আসে একটা পেপটিক আলসার ডিজিজ নিয়ে, তাহলে সেই ট্রিটমেন্ট আমরা কি ট্রিটমেন্ট করি, তাই না? আমরা এতক্ষণ আলোচনা করেছি কেন হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, কাদের হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, কিভাবে হচ্ছে, তাই না? এবং এর সাইন সিমটমস কি, আমরা এক্সামিনেশন করে কি কি পাবো, গ্যাস্ট্রিক পয়েন্ট, ডিওডেনাল পয়েন্ট টেন্ডারনেস, আমরা এগুলো জেনেছি, তারপর ইনভেস্টিগেশন করেছি, তাই না? এখন আমরা ট্রিটমেন্টে যাব, তাই না? নাম্বার 1 হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। আমরা প্রথমেই ওষুধ দিয়ে চেষ্টা করব। আর যদি কমপ্লিকেশনস হয়, কমপ্লিকেশনস ডিউ টু পেপটিক আলসার ডিজিজ, সেক্ষেত্রে আমরা কিছু অপারেটিভ প্রসিডিউর আমাদের লাগে, আমরা আস্তে আস্তে আসি। তাহলে মেডিকেল ট্রিটমেন্টের জন্য আমাদের কি আছে? নাম্বার 1 লাইফস্টাইল মডিফিকেশন। আমরা জানি যে নিয়মিত খাওয়া দাওয়া করা, খালি পেটে না থাকা, স্ট্রেস কমানো, তাই না, রাত জেগে কাজ না করা, এইগুলোই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। স্মোক করব না, স্পাইসি ফুড খাবো না, খালি পেটে থাকবো না, দিস আর দা লাইফস্টাইল মডিফিকেশন। আচ্ছা, আর কি? অ্যাভয়েড এনএসএআইডি, অ্যালকোহল, স্মোকিং। আর কি করি? যদি আমাদের গ্যাস্ট্রিক হয়েই যায় বা ইরোশন থাকে, সেক্ষেত্রে আমরা সেই আলসারটা হিল করার জন্য আমরা ওষুধ দেব। কি ওষুধ দেব? নাম্বার 1, যে আলসারটা যে কারণে হয়েছে সেই পজিটিভ এজেন্টস বা প্রিডিসপোজিং ফ্যাক্টর, সেটা আমরা সরিয়ে দেব, সেটা রাখবো না। আচ্ছা, তাহলে আমাদের মেন কালপ্রিট কি আলসারটা হওয়ার জন্য? আলসারটা হওয়ার জন্য 1 নম্বর জিনিস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা বন্ধ রাখতে পারি বা কমাইতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমাদের সেই আলসারের জায়গাটা আমাদের হিলড হয়ে যাবে, তাই না? সেই জন্য বলা হচ্ছে H2 রিসেপ্টর ব্লকার। তোমরা জানো H2 রিসেপ্টর ব্লকার, H2 মানে হিস্টামিন, হ্যাঁ, হিস্টামিন ব্লকার। হিস্টামিন H1 আছে, হিস্টামিন 2 আছে, এটা H2 রিসেপ্টর ব্লকার। এই হিস্টামিন রিসেপ্টর কোথায় থাকে? স্টোমাকে থাকে, তাই না? আর H1 যেটা, সেটা কি? সেটা রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে বা স্কিনে থাকে, যেটার জন্য আমাদের অ্যালার্জি হয় বা চুলকানি হয়, অ্যাজমা হয়, তাই না? তাহলে H2 রিসেপ্টর ব্লকার আমরা কি কি পাওয়া যায় বাজারে, বলতে পারবো কেউ? থার্ড ইয়ার অমিপ্রাজল, ফিফথ ইয়ার পারতে পারো, এই ডেন্টালের ওরা পারতে পারো, ডেন্টাল ফিফথ ইয়ার
তোমাদের পারার কথা, কারণ স্যার ক্লাসে ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, Ranitidine, রেভিপ্রাজল এগুলা আচ্ছা, স্যার। আর আচ্ছা, this H2 রিসেপ্টর ব্লকার হলো স্যার রেনিটিডিন, ফেমোটিডিন, নিজাটিডিন এগুলা। yes, there are two things here. One is H2 receptor blocker, another is proton pump inhibitor. জি স্যার। H2 receptor blocker is ranitidine, famotidine, cimetidine, ঠিক আছে? এখন এগুলো কম ইউজ করা হয়। এখন এর চেয়েও নেওয়ার মলিকুল চলে এসেছে, that called proton pump inhibitor, PPI. This is called proton pump inhibitor. এর মধ্যে কি কি আছে? omeprazole, pantoprazole, lansoprazole, esomeprazole, rabiprazole এইগুলো চলে আসছে। ওকে, আচ্ছা, এগুলো দিলে কি হবে? অ্যাসিড সিক্রেশন কম থাকবে, ফলে আমাদের আলসারটা হিলড হতে সুবিধা হবে। আচ্ছা, আরেকটা কি বলা হচ্ছে? ইরাডিকেশন থেরাপি ফর এইচ পাইলোরি। আমরা জানি যে অন্যতম একটা পজিটিভ এজেন্টস আমাদের গ্যাস্ট্রিক বা ডিওডেনাল আলসারের জন্য, যেটা কি করছে, হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াকে মারতে হবে। আমি শুধু ওমিপ্রাজল খেলেই আমার ব্যাকটেরিয়া মরবে না, তাহলে আমাকে মারতে হবে। মারার জন্য কি আমরা কি দিই? আমরা ইরাডিকেশন থেরাপি বলা হয়। এখানে আমরা একটা প্রোটন পাম্প ইনহিবিটর দিই এবং দুটো অ্যান্টিবায়োটিক দিই। এখানে দেখো তিনটা অ্যান্টিবায়োটিকের নাম দেওয়া আছে, অ্যামোক্সিসিলিন, ক্লারিথ্রোমাইসিন, মেট্রোনিডাজল। এর মধ্যে যে কোনো দুটো আমরা চুজ করব। যে কোনো দুটো দেবো। আমি যদি অ্যামোক্সিসিলিন, ক্লারিথ্রোমাইসিন দিতে পারি তাহলে আমার রেজাল্টটা ভালো হবে, কিন্তু ক্লারিথ্রোমাইসিনের দামটা একটু বেশি, সেই কারণে মোস্ট অফ দ্য কেসেস অ্যামোক্সিসিলিন এবং মেট্রোনিডাজল দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু তুমি যদি চাও তাহলে এই দুটো দিয়ে তুমি ট্রিটমেন্ট করতে পারো, অ্যামোক্সিসিলিন, ক্লারিথ্রোমাইসিন, অথবা অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল, অথবা ক্লারিথ্রোমাইসিন, মেট্রোনিডাজল। হ্যাঁ, এবং সাথে অবশ্যই প্রোটন পাম্প ইনহিবিটর থাকবে, পিপিআই থাকবে। ওকে, দ্যাট ইজ মেডিকেল ট্রিটমেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন হ্যাঁ বলো। বিসমাথ কম্পাউন্ডস লাগে না এখানে? বিসমাথ কম্পাউন্ডস, আচ্ছা, ওইগুলো হচ্ছে লোকালি কাজ করে, বুঝছো? লোকাল একটা প্রোটেক্টিভ লেয়ার দেয়। ওইগুলো সাধারণত ওই তোমার এগুলো খুব একটা ইফেক্টিভ না, ঠিক আছে? ওইগুলো লোকাল ইরিটেশন কমানোর জন্য দেয়, কিন্তু এই সেল সিক্রেশন কমাবে না, বুঝতে পারছো? যেমন অ্যান্টাসিড, অ্যান্টাসিড যে আমরা খাই, অ্যান্টাসিড কি করে? অ্যান্টাসিড করে হচ্ছে আমাদের যে, এই শব্দ হচ্ছে কার? আমরা যে অ্যান্টাসিড দেই সেটা কি করছে, আমাদের যে এইচসিএল আসছে আমাদের স্টোমাকে, সেইটাকে এটা নিউট্রালাইজ করে ফেলছে। আমরা অ্যান্টাসিডটা বেসিক্যালি একটা ক্ষার, আর ওখানে অ্যাসিড আসছে, ফলে দুটো রিয়াকশন করে অ্যাসিডের প্রপার্টিসও থাকতেছে না, ক্ষারের প্রপার্টিসও থাকতেছে না। বিসমাথ ওরকম একটা লোকাল প্রোটেক্টিভ এজেন্ট, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন কমাইতে পারবে না। আমরা যদি H2 রিসেপ্টর ব্লকার দিই অথবা প্রোটন পাম্প ইনহিবিটর দিই, এগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটাই কমাই দেবে, ফলে আমার যে আলসারটা থাকবে, আলসারটা হিলড আরো তাড়াতাড়ি হবে। এখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে আসি। সার্জিক্যাল ট্রিটমেন্ট কখন করি? ফর কমপ্লিকেশনস না হলে ইউজুয়ালি পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগে না। সেটা কি কি? ইন্ট্রাক্টেবল পেইন সে সহ্য করতে পারছে না, তারপর সিভিয়ার ব্লিডিং হচ্ছে বারবার, তারপরে তোমার আলসার হইতে 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 বারবার হচ্ছে, বারবার হইতে হইতে পাইলোরিক স্টেনোসিস হয়ে গেছে, আর অথবা পেট ফুটাই হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড পারফোরেশন, তাই না? তাহলে আমরা অপারেশন করি এই জিনিসগুলো যদি হয়, ইন্ট্রাক্টেবল পেইন, সিভিয়ার ব্লিডিং, স্টেনোসিস মানে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বা পাইলোরিক স্টেনোসিস, এবং অ্যানাদার ইজ গ্যাস্ট্রিক পারফোরেশন বা ডিওডেনাল পারফোরেশন। যখন হবে তখন আমরা অপারেশনে যাব, ঠিক আছে? তাহলে ইন্ডিকেশন গুলো জানতে হবে। তো হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ অপারেশন for peptic ulcer disease? This intractable pain, severe bleeding, stenosis and perforation. স্যার ইন্ট্রাক্টেবল পেইন বলতে কি বোঝাচ্ছে? ইন্ট্রাক্টেবল পেইন বলতে সহ্য করতে পারছে না, কন্টিনিউয়াস তাকে ডিস্টার্ব করতেছে, নরমাল লাইফ স্টাইল প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, প্রচুর পেন হয়, কারোর অনেক পেন নিয়ে আসে, খাইলেই পেন, সহ্য করতে পারে না। এখন একটা লোক সহ্য করতে পারছে না, খাইলেই পেন হয়, সে আস্তে আস্তে তো নিউট্রিশনাল মানে ডিটোরিয়েশন করবে, পেশেন্টের স্বাস্থ্য ভেঙে যাবে, তাই না? সে বাঁচবে কি করে? তাকে তো বাঁচাইতে হবে, বুঝছো? টলারেট করতে স্যার পারছে। স্টেনোসিসটা হইছে কিভাবে বুঝবো? হ্যাঁ, স্টেনোসিস কিভাবে বুঝবা? স্টেনোসিসটা যে হয়েছে সেটা বুঝবো কি? আচ্ছা, আমাদের পরের লেকচারটা আমরা পাইলোরিক স্টেনোসিস নিয়েই নেব, বুঝছো? এটার উপরে স্টেনোসিস এর উপরে লেকচার হবে, বা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, ওই সময় আমরা ডিটেইলস আলোচনা করব, কেন আমরা কিভাবে পাই, কখন বুঝবো যে স্টেনোসিস হয়ে গেছে। ওকে, আচ্ছা।
এখন দেখো যে আমরা কি অপারেশন করি, এগুলো বইতে আছে, কিন্তু গ্যাস্ট্রিক আলসারের জন্য অপারেশন আমরা এখন রেয়ারলি করি না বললেই চলে, করিই না। করি কখন, যদি পারফোরেশন নিয়ে আসে তখনই আমরা অপারেশন করি। কিন্তু গ্যাস্ট্রিক আলসার আছে, আমরা অপারেশন করছি এখন ইদানিং 10-20 বছরের মধ্যে আর হয় না, কারণ এখন আর ওই রকম আগের মতো আমরা রুগী পাই না। প্রচুর পরিমাণে ডাক্তারের কাছে হোক আর গ্রামের ডাক্তারের কাছে বলো বা নিজে নিজে কিনেই খাই, ওটিসি ড্রাগ বলা হয় এগুলোকে, খেতে 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 ওই রকম আমরা আর পাই না এবং কম পাই। সত্যি কথা যে অনেক কমে গেছে। আগে 20-30 বছর আগে যখন অমিপ্রাজল ছিল না, তখন প্রচুর পারফোরেশনের রোগী আসতো বা এই আলসারের কমপ্লিকেশনস নিয়ে রোগী ভর্তি হতো। এখন সেই রোগী অনেক কমে গেছে। আচ্ছা, এই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে যে ডিওডেনাল আলসার হলে বিলরথ টু গ্যাস্ট্রেক্টমি, গ্যাস্ট্রোজেজনোস্টমি, ট্রাঙ্কাল ভ্যাগোটমি অ্যান্ড ড্রেনেজ, হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি, ট্রাঙ্কাল ভ্যাগোটমি অ্যান্ড অ্যান্ট্রেক্টমি। আচ্ছা, এই জিনিসগুলো একটু জটিল লাগবে তোমাদের কাছে, হ্যাঁ, কারণ বিলরড টু গ্যাস্ট্রেক্টমি বুঝাইতে গেলে তোমরা থার্ড ইয়ারে তোমাদের জন্য একটু ডিফিকাল্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে বিলরড 2 যখন আছে আর একটা জিনিস আছে বিলরড 1। হ্যাঁ, অতএব এখন কি হয় যে ওই যে আমরা উপরে যে ইন্ডিকেশন গুলো দেখলাম যে অনেক পেইন হচ্ছে, সমস্যা হচ্ছে, তাহলে সেই সব রোগীর ক্ষেত্রে ডিজিজ পার্টটা কেটে ফেলা হয়, কেটে ফেলে তারপর অ্যানাস্টোমোসিস করা হয়। এবং আমি আবারও বলছি এই জিনিসগুলো এখন করা হয় না বললেই চলে, যে অনেক কিছু করা হয়, কিন্তু আলসারের জন্য আমরা স্টোমাকের অংশ কেটে ফেলে দিচ্ছি, এটা এখন একদমই হয় না। অপারেশন হয় যদি তার পারফোরেশন হয়, তার আউটলেট অবস্ট্রাকশন হয়, তাহলে আমরা অপারেশন করি। কি কি অপারেশন, পারফোরেশনের জন্য কি অপারেশন করব সেটা তোমরা আজকে জানতে পারবা, আর আউটলেট অবস্ট্রাকশন হলে কি অপারেশন করি সেটা আমরা নেক্সট লেকচারে বলবো। ঠিক আছে, শুধু একটু নামগুলো পরীক্ষায় আসলে যাতে তোমরা এগুলো লিখতে পারো যে ডিওডেনাল আলসারের জন্য আমরা অপারেশন করি বিলরড টু গ্যাস্ট্রেক্টমি, গ্যাস্ট্রোজেজনোস্টমি করতে পারি, বা ট্রাঙ্কাল ভ্যাগোটমি অ্যান্ড ড্রেনেজ, হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি এবং ট্রাঙ্কাল ভ্যাগোটমি অ্যান্ড অ্যান্ট্রেক্টমি। এই যে ভ্যাগোটমি যে কথাটা মানে টার্মটা এসছে, তোমরা কি জানো ভ্যাগোটমি মানে কি? ভ্যাগাস নার্ভ কেটে দেয়। ভ্যাগাস নার্ভ কেটে দেওয়া, তাই না? আচ্ছা, এখন আমরা ভ্যাগাস এরকম একটা সুন্দর এত কাজ এর ভ্যাগাস নার্ভের, আমরা ভ্যাগাস নার্ভটা কেটে দেবো কেন? সেনসিটিভ, মানে পেইনটা যেন ফিল না না, অ্যাসিড সিক্রেশন কমানোর জন্য। আমরা জানি কি তোমার ভিসেরাতে সাপ্লাই, তাই না? এর সোমাটিক সাপ্লাই নাই। ভ্যাগাস নার্ভের আছে সোমাটিক সাপ্লাই? স্যার প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই হবে। ভিসেরাল সাপ্লাই, তাই না? ভিসেরাতে তো ইউজুয়ালি ওইরকম পেইন থাকে না, তাই না? আমরা ভ্যাগাস নার্ভটা কেটে দিই সিক্রেশন কমানোর জন্য। ঠিক আছে, তার পেপটিক অ্যাসিড সিক্রেশন কমানোর জন্য আমরা ভ্যাগাস নার্ভটা কেটে দিই। কারণ আগে কি হতো, আগে আমাদের এই যে অ্যান্টি সিক্রেটরি কোনো এজেন্ট ছিল না, H2 ব্লকার বলো, প্রোটন পাম্প ইনহিবিটর বলো, অতএব আমাদের ওই পদ্ধতি অবলম্বন করতে হতো যে আমরা ভ্যাগাস নার্ভ কেটে দিব, আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন কম হবে, আমাদের আলসারটা হিল্ড হয়ে যাবে। কিন্তু এখন অ্যাভেলেবেল জিনিস আমাদের হাতে আছে, অতএব ভ্যাগাস নার্ভ আমরা আর কাটি না। ওকে, আচ্ছা, ভ্যাগাস নার্ভ কাটার মধ্যে আবার বিভিন্ন রকম ভেদ আছে। ট্রাঙ্কাল ভ্যাগোটমি, আমরা পুরো ভ্যাগাস ট্রাঙ্কটা কেটে দিচ্ছি, অথবা সিলেক্টিভ ভ্যাগোটমি করতে পারি, হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি করতে পারি। এগুলো করতে গেলে তোমরা একটু বুঝবা, এখনো সময় আছে, কেবল থার্ড ইয়ার, ফিফথ ইয়ারে আসলে সব বুঝে যাবে। এই যে বিলরথ 1 জাস্ট একটা ছবি দেখানো হয়েছে। আমরা আগে এটা কিন্তু স্টোমাক, দেখো স্টোমাকের এখান থেকে কিন্তু নাই, কিছু অংশ কাটা হয়েছে ডিওডেনাল আলসারের জন্য, এবং ডিওডেনামের যে অংশটা আলসার সেই অংশটা কেটে দেওয়া হয়েছে, কেটে বাকি অংশটা অ্যানাস্টোমোসিস করা হয়েছে, দ্যাট ইজ বিলরথ 1। হ্যাঁ, এই বিলরথ 2 আরো বড় অপারেশন করা হয়েছে, বুঝতে পারছো? আরো বড় অপারেশন করা হয়েছে। আগেরটা করা হয়েছে গ্যাস্ট্রিক আলসারের জন্য, এটা হচ্ছে ডিওডেনাল আলসারের জন্য। এই জেজোনাম এনে কি করা হয়েছে, এখানে স্টোমাকের সাথে অ্যানাস্টোমোসিস করা হয়েছে, যাতে খাবারটা সরাসরি জেজোনামে চলে যায়। হ্যাঁ, এটা নিয়ে তোমাদের এত মাথা ঘামাইতে হবে না। আচ্ছা স্যার, ওখানে জেজুনামের পার্টটাকে কি এস্টোমা বলা হয়? ইয়েস, আমি যে এই যে তুমি এখানে দেখো কি আছে, গ্যাস্ট্রোজেজোনোস্টমি। হ্যাঁ, গ্যাস্ট্রোজেজোনোস্টমি আছে না 2 নম্বরে? জি স্যার। that is gastrojejunostomy, that is gastrojejunostomy. ওকে, হ্যাঁ,
স্যার বিলরথ 1 কি সবসময় তাহলে গ্যাস্ট্রিক আলসার হলেই করা হয়? বিলরথ 1 দেখো, বিলরথ 1 গ্যাস্ট্রিকটমি, ইউজুয়ালি দ্য আলসার এরিয়া ইজ এক্সাইজড। এটা গ্যাস্ট্রিক আলসারের জন্য বিলরথ 1 করা হতো, এখন আমরা এটা করি না। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। ক্লিয়ার। আচ্ছা, তোমাদের যখন জিআইটি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট 5th ইয়ারে পড়াবে, তখন পড়ানো হবে গ্যাস্ট্রিক কার্সিনোমা। সেই গ্যাস্ট্রিক কার্সিনোমা নিচের দিকে হলে, অ্যান্ট্রামে হইলে আমরা পার্শিয়াল গ্যাস্ট্রিকটমি করি, উইথ গ্যাস্ট্রিজেজনোস্টমি করি। সেই অপারেশন তখন তোমাকে শেখানো হবে, ঠিক আছে? এবং এই বিলরথ 1 এর মতোই অনেকটা, ঠিক আছে? কিন্তু ওখানে বিলরথ 1 বলা হয় না, তখন ওখানে পার্শিয়াল গ্যাস্ট্রিকটমি বা রেডিক্যাল গ্যাস্ট্রিকটমি বলা হয়, ঠিক আছে? আমি আবারও বলছি, গ্যাস্ট্রিক আলসারের জন্য সাধারণত আমরা এখন অপারেশন করি না, বিলরথ 1 বিলরথ 2 করি না। কথা ক্লিয়ার? এটা বইতে আছে, তোমাদের একটু জানতে হবে যে কি করা হতো। স্যারে জিজ্ঞেস করতে পারে, আগে তো অপারেশন করতো, কি অপারেশন করতো, নামটা কি? গ্যাস্ট্রিক আলসারের জন্য বিলরথ 1 গ্যাস্ট্রিকটমি করা হতো। হ্যাঁ, আচ্ছা। আর ডুওডেনাল আলসারের জন্য বিলরথ 2 করা হতো। আরো কি কি করা হতো? গ্যাস্ট্রোজেনোস্টমি করা হতো, ট্রাঙ্কাল ভ্যাগোটমি করা হতো। হ্যাঁ, এইগুলো নাম বলতে পারলে হবে। আচ্ছা, এখন দেখো যে আমরা যদি একটা গ্যাস্ট্রিক সার্জারি করি, যেটা বলা হলো যে বিলরথ 1 করলাম বা বিলরথ 2 করলাম, হ্যাঁ, সেই অপারেশন করলাম, অপারেশন করার পরে কি কি হইতে পারে, তাই না? কিছু কমপ্লিকেশনস আছে। তো আমি যদি সিকুয়েলি বলি, কমপ্লিকেশনস বা সিকুয়েলি তুমি যাই বলো, তাহলে কি কি হইতে পারে? একটা আলসার হয়েছিল, আমি অপারেশন করলাম, হাইপার সিক্রেটরি স্ট্যাটাস বা তার লাইফস্টাইল মডিফিকেশন করলো না, সে ঠিক মতো মেনে চললো না, কি হতে পারে? তার আবার আলসার হতে পারে। ওকে, আচ্ছা। তারপরে দেখো, আমরা যদি বিলরথ 1 বা বিলরথ 2 করি, স্টোমাকের অনেকটা অংশ ফেলে দিই, তাহলে কি হবে? দ্যাট ইজ স্মল স্টোমাক সিনড্রোম। নাম্বার 3 কি হতে পারে? দ্যাট ইজ বাইল ভমিটিং। বাইল ভমিটিং কেমন হবে তুমি দেখো, এইখানে কি হয়, আমার এইখানে ডিওডেনাম থেকে যে বাইল এবং প্যানক্রিয়াটিক জুস ডিওডেনাম জেজোনাম হয়ে জেজোনামে আসলো, এসে এই দিক দিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু এই জিনিস দেখো স্টোমাকের সাথে আমাদের এখানে কমিউনিকেশন আছে, ফলে কি হবে? এই বাইলটা আমাদের স্টোমাকে ঢুকবে, এবং বাইল হচ্ছে ইরিটেন্ট জিনিস, খুবই ইরিটেন্ট জিনিস। স্টোমাক বাইল সহ্য করতে পারে না অনেক সময়, সেক্ষেত্রে বাইল ভমিটিং, বিলিয়াস ভমিটিং হবে। বুঝতে পারছো? আচ্ছা, জি এই জন্য স্যার। বলা, হ্যাঁ, এই জন্য বলা হয়েছে যে কি হতে পারে? বাইল ভমিটিং। আচ্ছা, নাম্বার 4 আর্লি অ্যান্ড লেট ডাম্পিং। ডাম্পিং সিনড্রোম বলে, এইটা একটু ডেসক্রাইব করা মুশকিল, বুঝছো? তোমরা এটা পড়াইতে পড়াইতে যখন গ্যাস্ট্রিক সার্জারির ইয়ে পড়াইবে, তখন এটা ডিটেলস পড়ানো হবে 5th ইয়ারে, ঠিক আছে? একটু জেনে রাখো, শুধু আর্লি অ্যান্ড লেট ডাম্পিং একটা টার্ম আছে। পোস্ট ভ্যাগোটমি ডায়রিয়া। পোস্ট ভ্যাগোটমি ডায়রিয়া, ভ্যাগাস নার্ভ কাটার ফলে দেখা গেছে তার অনেক রোগীর ডায়রিয়া হয়। হ্যাঁ, অনেকে টলারেট করতে পারে না, দ্যাট ইজ পোস্ট ভ্যাগোটমি ডায়রিয়া। আমরা এখন ভ্যাগাস নার্ভ কাটি না বললেই চলে, ঠিক আছে? আচ্ছা, আর কি হতে পারে? ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন। ম্যালিগন্যান্ট হতে পারে যে আলসার, আমরা তোমার এই যে এইখানে কি হতে পারে, বারবার যদি বাইল গিয়ে স্টোমাকে ইরিটেশন করে, সেই একটা ব্যাপার, বাইল পেরিটোনিয়াম, বাইল ভমিটিং হচ্ছে। তেমনি এই স্টোমাকের যে অ্যাসিড, সেই অ্যাসিড এসে কি করতেছে, সরাসরি এই যে জেজোনামের এই জায়গায় আলসার করে ফেলতে পারে, এবং দীর্ঘদিন ধরে এখানে থাকলে আলসার আবার ক্যান্সারের রূপ নিতে পারে। আলসারও হইতে পারে, স্টোমা আলসার, আবার এখান থেকে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনও হইতে পারে, সেই কথাই বলা হচ্ছে। যদি আমি ওরকম অপারেশন করি, ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে। আর কি হতে পারে? নিউট্রিশনাল কনসিকুয়েন্সেস। কি হতে পারে? অনেক কিছু খেতে পারে না রোগী, বমি করবে, ফলে অ্যানিমিয়া, ওয়েট লস, অস্টিওম্যালাসিয়া এইগুলো হবে, ঠিক আছে? দ্যাট ইজ সিকুয়েলি ফলোইং দ্য গ্যাস্ট্রিক সার্জারি। ওকে, কমপ্লিকেশন অফ পেপটিক আলসার। একটা পেপটিক আলসার হলে কি কি হতে পারে? আমাদের কাছে কি কি নিয়ে আসে সাধারণত? নাম্বার 1 ব্লিডিং, ব্লিডিং ইন দ্য ফর্ম অফ আইদার হেমাটোমেসিস অর ম্যালিনা, ঠিক আছে? আর কি নিয়ে আসতে পারে? পেটের নাড়ি ফুটায় হয়ে গেল, দ্যাট ইজ পারফোরেশন। আর কি হতে পারে? যে বারবার আলসার হতে হতে বারবার হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, বারবার হচ্ছে, হিল্ড হচ্ছে, হইতে হইতে পাইলোরাসটা একদম বন্ধ হয়ে গেছে, দ্যাট ইজ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। ওকে, তা তোমাদের ব্লিডিং নিয়ে আলাদা লেকচার আছে, সেটা আমি পড়াবো।
আজকে পারফোরেশন নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাস গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখন কমপ্লিকেশনে যাই, কমপ্লিকেশনস অফ দা পেপটিক আলসার। পারফোরেশন, পারফোরেটেড পেপটিক আলসার, ঠিক আছে? আচ্ছা, ছবিটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এই যে এটা বোঝা যাচ্ছে, দ্যাট ইজ এ কি একটা ছিদ্র স্টোমাকে, হ্যাঁ, পারফোরেশন। দিস ইজ পারফোরেশন। এটা হচ্ছে ল্যাপারোস্কোপিক ভিউ, হ্যাঁ, ল্যাপারোস্কোপি করে এটা তোলা এই ছবিটা, হ্যাঁ। এই যে ল্যাপারোস্কোপির ইয়ে দেখা যাচ্ছে, প্রকার ক্যানুলা দেখা যাচ্ছে, এই জন্য বললাম দ্যাট ইজ পারফোরেশন। এখন তুমি আমাকে বলো যে কোথায় কোথায় পারফোরেশন হইতে পারে গ্যাস্ট্রিক আলসারের জন্য? স্যার লেজার কার্ভেচার। লেজার কার্ভেচার, আচ্ছা মানলাম। নেক্সট, ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম, তারপরে স্যার আপার হাফ অফ দ্য সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম। হুম বলো। স্যার আপার হাফ অফ দ্য সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম। আপার হাফ অফ সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম, আপার হাফ অফ সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম, নো, সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে পারফোরেশন হয় না, ফার্স্ট পার্ট অফ ডিওডেনামে হয়। আমি কিন্তু পড়িয়েছি এটা, কোথায় কোথায় গ্যাস্ট্রিক আলসার বেশি হয়। লোয়ার এন্ড অফ ইসোফেগাস। লোয়ার এন্ড অফ ইসোফেগাস পারফোরেশন হয় না। Cardiac area of stomach. হুম না, স্যার ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম লেজার ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম তো বলেছো, স্টোমাক বলেছো, ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম বলেছো, দুটো মেনে নিয়েছি। আর একটা জায়গা বলতে হবে। স্যার ইলিয়ামে স্যার। আইলিয়ামে কি হইতে পারে? কিভাবে হবে আইলিয়ামে? আইলিয়ামে কি পেপটিক আলসার ডিজিজ হয়? হ্যাঁ, মেকাস ডায়াবেটিকুলাম। এটাই তো শুনতে যাচ্ছে এতক্ষণ ধরে, হ্যাঁ। তাহলে পেপটিক আলসার ডিজিজ কোথায় হয়? যে ইন্টেস্টাইন দ্যাট কন্টেন্স এক্টোপিক গ্যাস্ট্রিক মিউকোজা, তাই না? হ্যাঁ, দ্যাট ইজ কি মিকাস ডায়াভার্টিকুলাম। মিকাস ডায়াভার্টিকুলাম যদি গ্যাস্ট্রিক মিউকোজা থাকে তখন এখানে আলসারেশন হয়ে পারফোরেশন হতে পারে, এবং আমরা রুটিনলি পাই, বেশ পাই, এটা বছরে 2-4টে রোগী আমরা এরকম পাই, পারফোরেশন নিয়ে আসছে মিকাস ডায়াভার্টিকুলাম। ওকে, আচ্ছা, এখন পারফোরেশন নিয়ে আমরা একটু আলোচনা করি। দ্য কমন কমপ্লিকেশনস। হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার প্রোটন পাম্প ইনহিবিটর আমরা ইন্ট্রাভেনাসলি কখন দিব? আমরা দিতে পারি, রোগী খেতে পাচ্ছে না তখন ইন্টারভেনাসলি দিব। রোগী খেতে পাচ্ছে না তখন দিব আমরা। অসুস্থ, খুব অসুস্থ, ইন্ট্রাক্টেবল পেইন, ভমিটিং হচ্ছে, হ্যাঁ, ব্লিডিং, সার্জারি করে যদি ডিউডেনাম ফেলে দেই, হ্যাঁ, সার্জারি করে, স্যার সার্জারি করে যদি ডিউডেনাম ফেলে দেওয়া হয় তখন ডিউডেনাম ডিওডেনাম যখন তো রিমুভ করা হয় তখন বাইল আর ডিওডেনাম ফেলি না সার্জারি করে, কিছু কিছু ক্ষেত্রে ডিওডেনাম ফেলি, যেমন একটা আছে হুইপলস অপারেশন, ডিওডেনাম ফেলে দিই, হ্যাঁ। কিন্তু নরমাল গ্যাস্ট্রিক প্যাথোলজির জন্য আমরা ডিওডেনাম ফেলি না। তোমরা থার্ড ইয়ার তো আরো কিছু অপারেশন রিলেটেড পড়লে তখন বুঝতে পারবা কোন কোন অপারেশনে আমরা ডিওডেনাম ফেলি। ইউজুয়ালি ডিওডেনাম ফেলি যে যদি প্যানক্রিয়াস ম্যালিগন্যান্সি হয়, প্যানক্রিয়াস ম্যালিগন্যান্সি অথবা সিবিডি তে ম্যালিগন্যান্সি, কমন বাইল ডাক্টে যদি ম্যালিগন্যান্সি হয় তখন আমরা প্যানক্রিয়াস সহ ডিওডেনাম সহ, হ্যাঁ, আমরা ফেলে দিই। তাছাড়া এমনি গ্যাস্ট্রিক ক্যান্সার হলে বা গ্যাস্ট্রিক পারফোরেশন হলে আমরা ডিওডেনাম ফেলি না। তাহলে হচ্ছে গ্যাস্ট্রোজেজোনোস্টোমির ক্ষেত্রে ডিওডেনামটা তাহলে কার সাথে কানেক্টেড থাকবে? হ্যাঁ, ডিওডেনাম জেজোনামের সাথে কানেক্টেড থাকলো না। আরেকবার আরেক পার্ট বন্ধ করে দিলাম, ফার্স্ট পার্ট মনে করো বন্ধ করে দিয়েছি, তোমরা চিন্তা করো ফার্স্ট পার্ট বন্ধ করে দিলাম, তাই না? ফার্স্ট পার্ট ওখানে আমি স্টমাকটা কেটে দিলাম, কেটে দিয়ে ফার্স্ট পার্ট বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলে কি হলো? সেকেন্ড পার্টে যে অ্যাম্পুলার ব্যাডার আছে ওখান দিয়ে বাইল আসবে, তারপরে প্যানক্রিয়াটিক জুস আসবে, এটাই তো থার্ড পার্ট, ফোর্থ পার্ট হয়ে জেজোনাম বেশি হয়ে যাবে নিচের দিকে, তাই না? আর জেজোনামটা আমরা স্টমাকের সাথে লাগাই দিলাম, সরাসরি স্টমাকের কন্টেন্টস জেজোনামে চলে আসবে, জেজোনাম আইলিয়াম দিয়ে লার্জ গার্ড দিয়ে বেরিয়ে চলে যাবে। স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলো। স্যার ওই যে গ্যাস্ট্রোজেজোনোস্টোমিতে বললেন স্যার ওই জেজোনামের সাথে কানেক্ট করা হয়, স্যার জেজোনামে তো স্যার মিউকোসাল কোনো লেয়ার থাকে না, আলসার তো ইজিলি হইতে পারে স্যার স্টমাকের মতো কানেক্ট করার পরে। মিউকোসাল লেয়ার থাকে না মানে?
স্টোমাকের মিউকাস থাকে না, তাই না? কিন্তু জেজোনামে কি তোমার অ্যালকালাইন মিডিয়া, তো জেজোনাম, তাই না? বাইল অ্যালকালি, তারপরে প্রোটিওলাইটিক এনজাইম আসতেছে প্যানক্রিয়াস থেকে, বাইকার্বনেট আসতেছে, এগুলো তো সব হাই কনসেন্ট্রেশন অফ বাইকার্বনেট, তাই না? ফলে অ্যাসিড আসলে নিউট্রালাইজ হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সরাসরি যে অংশটা স্টোমাকের সাথে যোগাযোগ থাকে, সংযোগ থাকে, শুধু ওই মুখটাতে ক্যান্সার হওয়ার, আলসার হওয়ার চান্স থাকে বেশি। বুঝতে পারছো? সেটাকে বলা হয় স্টোমাল আলসার, স্টোমাল আলসার বা স্টোমাল ক্যান্সার। আচ্ছা স্যার বলো। স্যার ডুওডেনাম যদি ফেলে দেওয়া হয় তাহলে বাইল ডাক্টটা কোথায় ওপেন করবে? বিরাট কোশ্চেন। তখন কি করা হয়, তুমি আজকে সার্চ দিবা হুইপলস অপারেশন, ঠিক আছে? হুইপলস অপারেশনের হুইপলস অপারেশন, হ্যাঁ, এটা দিয়ে তুমি সার্চ দিবা, বেশ কিছু ছবি আসবে, কোনটার সাথে কোনটা অ্যানাস্টোমোসিস করা হয়, তুমি ছবি দেখলে একটু আন্দাজ করতে পারবা, ঠিক আছে? আমি এখন বললে তুমি বুঝতে পারবা না। ওকে, আচ্ছা স্যার, আচ্ছা। আচ্ছা, দ্য কমন কমপ্লিকেশনস অফ পেপটিক আলসারস আর পারফোরেশন, ব্লিডিং এন্ড স্টেনোসিস। আমরা কিন্তু আগেই পড়েছি এটা। পারফোরেশন কাদের বেশি হয়? মেল ইস টু ফিমেল 2:1, মানে মেল পেশেন্টের বেশি হয়। NSAID appear to be the responsible for most of the perforation. NSAID মানে কি? এটা মানে কি? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। একটা ড্রাগের নাম বলো তো এরকম। স্যার নেপ্রোজেন, হ্যাঁ, স্যার প্যারাসিটামল, নেপ্রোক্সেন। স্যার নেপ্রোক্সেন। নেপ্রোক্সেন, ঠিক আছে। প্যারাসিটামলও পড়ে এর মধ্যে, কিন্তু প্যারাসিটামল খুব উইক একটা ড্রাগ। হ্যাঁ, নেপ্রোক্সেন, ডাইক্লোফেনাক, ইটোরোলাক, হ্যাঁ, আইবুপ্রোফেন, এগুলো হচ্ছে এর মধ্যে পড়ে। ওকে, ঠিক আছে। এবং দেখা গেছে যে যেসব রোগী আমাদের কাছে আসে, মোস্ট অফ দ্য রোগী এই তোমার ব্যথার ওষুধ খায়, ব্যথার ওষুধ খায়, খালি পেটে খায়, হয়তো কাভারেজ থাকে না, অমিপ্রাজল ঠিক মতো খায় না, বুঝছো? ফলে তারা এসব রোগী বেশিরভাগ ক্ষেত্রে দেখি আমরা যে NSAID ইনডিউসড পারফোরেশন নিয়ে আসে আমাদের কাছে। ক্লিনিক্যাল ফিচার্স কি হতে পারে এরকম? বলো স্যার মানে সব ক্ষেত্রে দেখা যায় যে কোনো মেডিসিন খাওয়ার আগে অমিপ্রাজল খাইতে দেয়, এটা কেন স্যার? না না, সব মেডিসিনের জন্য না, সব মেডিসিনের জন্য অমিপ্রাজল লাগে না। দোজ মেডিসিন দ্যাট ইনক্রিজ দ্য গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, সেখানে লাগবে তোমার অমিপ্রাজল গ্রুপের ওষুধ। হ্যাঁ, এটা কি কি হতে পারে? যেমন NSAID, হ্যাঁ, সরাসরি গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়ায় দিবে, তুমি যদি অমিপ্রাজল না খাও পেট ফুটা হয়ে যেতে পারে। আর একটা ওষুধ আছে স্টেরয়েডস, ঠিক আছে? স্টেরয়েড যদি তোমাকে কেউ দেয়, অবশ্যই তোমাকে এটা দিতে হবে। স্টেরয়েড গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়িয়ে দেয়। স্যার ইনফ্লামেশনের জন্য তুমি একটা প্রেসারের ওষুধ খাবা, তুমি একটা ক্যালসিয়াম খাবা, তুমি একটা ভিটামিন খাবা, তোমার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে না। স্যার এগুলো দেয় না, ক্যালসিয়ামের ওষুধ দেয় না। এখন কেউ যদি লেখে, অনেক ডাক্তাররা লিখে থাকে যে কি আর ওষুধ লিখবে, একটা গ্যাস্ট্রিকের ওষুধ লিখতে হয়, রোগীও খুশি থাকে যে আমার গ্যাস্ট্রিকের ওষুধ লিখছে। আচ্ছা, আচ্ছা, দ্য ক্লাসিক্যাল প্রেজেন্টেশন, এই দেখো ক্লিনিক্যাল ফিচার্স ভালো করে দেখো। দ্য ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য পারফোরেটেড ডিওডেনাল আলসার ইজ ইনস্ট্যান্টলি রিকগনিজেবল, মানে তুমি সঙ্গে সঙ্গেই বুঝে ফেলতে পারবা। কিভাবে? দ্য পেশেন্ট who may have a history of peptic ulcerations develop sudden onset severe generalized abdominal pain. তাহলে তুমি একটা রোগী যখন এক্সামিনেশন করতে যাবা, তুমি তো তার হিস্ট্রি নিবা, হিস্ট্রিতেই রোগী বলবে স্যার আমার অনেকদিন ধরে গ্যাস্ট্রিক ছিল, প্রায় ব্যথা করতো, খাইলে ব্যথা করতো, অথবা খালি পেটে ব্যথা করতো, আমি গ্যাস্ট্রিকের ওষুধ খেতাম, হ্যাঁ, কিন্তু আমার এখন ব্যথা হয়ে গেছে, গত সন্ধ্যা থেকে আমার প্রচুর ব্যথা, হঠাৎ করে ব্যথা এবং সারা পেটে ছড়িয়ে গেছে। তাহলে সেটাই বলছে, the patient who may have a history of peptic ulcerations develop sudden onset severe generalized abdominal pain, sudden onset severe generalized abdominal pain, ঠিক আছে? কেন পেনটা কেন হচ্ছে দেখো, এখানে ব্যাখ্যা দেয়া আছে, ডিউ টু ইরিটেন্ট ইফেক্ট অফ গ্যাস্ট্রিক অ্যাসিড অন দা পেরিটোনিয়াম। আমার যখন স্টোমাক ফুটা ছিদ্র হয়ে গেল, তখন ওই ছিদ্র দিয়ে কি কি চলে আসলো? অ্যাসিডস চলে আসলো এবং কিছু খাবার দাবার চলে আসলো, যেগুলার জন্য আমার পেরিটোনিয়াল ক্যাভিটি একদমই প্রস্তুত ছিল না, কারণ এগুলো এখানে আসার কথা না। যখনই আসলো এগুলো ইরিটেশন করতেছে, অ্যাসিড চলে আসলো,
এবং এগুলো খুব শক্তিশালী অ্যাসিড, তখন সারা পেরিটোনাইটিস, ইনফ্লামেশন অফ দ্য পেরিটোনিয়াম ইজ কল্ড পেরিটোনাইটিস। হ্যাঁ, এগুলো ইরিটেন্ট সাবস্টেন্স দ্যাট কজেস ইনফ্লামেশন অফ দ্য পেরিটোনিয়াম, যেটাকে পেরিটোনাইটিস বলা হচ্ছে। ঠিক আছে, এই কারণেই সারা পেটে ব্যথা ছড়িয়ে যায়। প্রথমে কি বলবে রোগী, বলবে আমার উপর পেটে ব্যথা, হঠাৎ করে ব্যথা, তারপরে ডান পাশ দিয়ে নামতে নামতে রাইট ইলিয়াক খসে চলে গেছে, তারপরে সারা পেটে ছড়িয়ে গেছে, কারণ ওটা সারা পেটে ছড়িয়ে যায়। বুঝতে পারছো, এই জন্য ব্যথা। ইনিশিয়ালি কেমিক্যাল পেরিটোনাইটিস, দেন ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। ইনিশিয়ালি কেমিক্যাল পেরিটোনাইটিস, প্রথমে যখন পেরিটোনাইটিস হচ্ছে তখন অ্যাসিডের কারণে হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, ওইখানে ব্যাকটেরিয়া গ্রো করতেছে, তখন ব্যাকটেরিয়া যখন গ্রো করে তখন পেরিটোনাইটিসটা ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস বলা আছে। পেরিটোনাইটিস একটা চ্যাপ্টারই আছে, তোমাদের হয়তো অ্যাবডোমিনাল ওয়াল বা অ্যাবডোমেন পড়াইতে গিয়ে 5th ইয়ারে এটা পড়াবে কিনা আমি জানি না, আমার চ্যাপ্টারের মধ্যে নাই। পেরিটোনাইটিস সম্পর্কে তোমাদের লেকচার হওয়ার কথা। হ্যাঁ, তাহলে ইনিশিয়ালি কি হয়, কেমিক্যাল পেরিটোনাইটিস, দেন যখন এখানে আবার ইনফেকশন প্রোভাইড করে তখন সেটাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। তাহলে 1 নম্বর হচ্ছে পেইন, সাডেন সিভিয়ার জেনারেলাইজড অ্যাবডোমিনাল পেন, এবং সেই রোগী একটা হিস্ট্রি দেবে তার দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক আলসার ছিল। আচ্ছা, ইনিশিয়ালি দ্য পেশেন্ট, স্যার, হ্যাঁ আর জেনারেলাইজড পেইন মানে কি বোঝানো হচ্ছে? জেনারেলাইজড সারা পেটে, হুম। ওকে। আর লোকালাইজড মানে মনে করো শুধু আপার অ্যাবডোমেনে ব্যথা হয়েছে, বা অ্যাপেন্ডিসাইটিস হলে কোথায় ব্যথা হয় আমরা পড়েছি, বলো? ম্যাকবার্নিস, রাইট ইলিয়াক ফোসাই, তাই না? এটা দ্যাট ইজ লোকালাইজড, দ্যাট ইজ লোকালাইজড, আম্বিলিকাসে হয় না তো? এটা বন্ধ করো, কার এটা? জি, জেনারেলাইজ সারা পেটে, লোকালাইজ যেমন অ্যাপেন্ডিসাইটিস এর কারণে হচ্ছে, দ্যাট ইজ লোকালাইজ। ওকে, ইনিশিয়ালি দ্য পেশেন্ট মে বি শকড উইথ এ ট্যাকাইকার্ডিয়া, পেশেন্ট শকে থাকতে পারে, ঠিক আছে, কারণ অনেক ফ্লুইড লস হয়। আচ্ছা, এবং ফ্লুইড যখন পেশেন্ট শকে থাকবে, এই শক তোমাদের ক্লাস হয়েছে? শক স্যার একটা আচ্ছা। ক্লাস হয়েছে। আচ্ছা, শক হলে তো বোঝার কথা, যদি তোমার ব্লাড ভলিউম কমে যায়, হ্যাঁ, তখন কি হবে, পালস রেট বেড়ে যাবে, দ্যাট ইজ ট্যাকাইকার্ডিয়া। শকের পেশেন্টের ট্যাকাইকার্ডিয়া, তাই না? বুঝতে পারছি না কথা? পাইরেক্সিয়া ইজ নট ইউজুয়ালি অবজার্ভড আনটিল সাম আওয়ার্স আফটার দ্য ইভেন্ট। জ্বর থাকবে কিন্তু পরে থাকে, শুরুতে থাকবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, দ্য অ্যাবডোমেন এক্সিবিটস, আমি যদি পেট এখন পরীক্ষা করতে যাই তখন কি পাবো, এ বোর্ড লাইক রেজিডিটি। পেটে হাত দিলে এমনি নর্মাল অবস্থায় কি আমরা নরম পাই, হাত দিলে আমার হাত দেবে যায় পেটের মধ্যে, ঠিক আছে, কিন্তু পেশেন্টের পেটে হাত দিলে মনে হবে একদম শক্ত একটা বোর্ড, মনে হচ্ছে টেবিলের উপর হাত দিয়েছি আমি। হ্যাঁ, কারণ কি, পেরিটোনাইটিসের জন্য মাসেলস গুলো কন্ট্রাক্ট হয়ে থাকবে, and the patient is disinclined to move because of the pain, এবং পেশেন্ট নড়াচড়াই করবে না। ইভেন তার যে অ্যাবডোমিনো থোরাসিক যে রেসপিরেশন, তুমি রেসপিরেশনের সময় পেট নড়াচড়া করবে না, এমন ব্যথা হয় পেরিটোনাইটিসের জন্য, ঠিক আছে। The abdomen does not move with respiration. The patient with this form of presentation needs an operation, without which the patient will deteriorate with the septic peritonitis. এইরকম অবস্থা যদি পাই আমরা কোনো রোগীর, সে রোগী ধরে নিতে হবে অপারেশন লাগবে। আমি যদি অপারেশন না করি তাহলে যে সেই রোগী খারাপ হয়ে যাবে এবং সেপটিক পেরিটোনাইটিস ডেভেলপ করবে, পেরিটোনাইটিস, সেপটিক পেরিটোনাইটিস। তাহলে আমরা যদি এর ক্লিনিক্যাল ফিচার্স যদি ধরি তাহলে কি কি পেলাম, সাডেন সিভিয়ার জেনারেলাইজড অ্যাবডোমিনাল পেইন, তারপরে কি পেলাম, পেশেন্ট শকে থাকতে। সেপটিক পেরিটোনাইটিস মানে কি? সেপটিক পেরিটোনাইটিস, সেপটিক বলতে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হয়ে যে পেরিটোনাইটিস হচ্ছে, ইনফেক্টেড পেরিটোনাইটিস, সেটাকেই বলা হচ্ছে সেপটিক পেরিটোনাইটিস। ওকে, জ্বর থাকতে পারে, তবে জ্বর কিছুটা পরে আসবে, এবং পেটে হাত দিলে আমি দেখবো বোর্ড লাইক রিজিডিটি পাবো আমরা। ওকে, এবং অ্যাবডোমেন ডাজ নট মুভস উইথ রেসপিরেশন ইউজুয়ালি। তাহলে এই সিম্পটমস গুলো আমরা পাবো। স্যার, এই হ্যাঁ, যে গুলো কন্ট্রাক্ট করে এটাকে কি মাসল গার্ডিং বলে? আমরা হচ্ছে হ্যাঁ, মাসেল গার্ডিং, অবশ্যই মাসেল গার্ডিং। মাসল গার্ডিং অ্যাকচুয়ালি হয় কেন, মানে কেন মাসেল গার্ডিং মাসলগুলো কন্ট্রাক্ট করবে? কোনো কিছু দিয়ে যখন ইরিটেশন হয় তখন মাসেল গার্ডিং হয়, ইরিটেশন হচ্ছে। তাতে হচ্ছে infection. মাসল কন্ট্রাক্ট করলে লাভ কি বডির? হ্যাঁ, বুঝলেন, তাহলে হচ্ছে মাসল যদি কন্ট্রাক্ট করে তাহলে মানে লাভটা কি হয়, যে পেইনের সময়
ওটা হচ্ছে বেশি নড়াচড়া করলে, হ্যাঁ, যদি নড়াচড়া করে, যদি অ্যাবডোমেন মুভ করে মনে করো রেসপিরেশনের সাথে, তখন সে রেসপিরেশনের সাথে সাথে ব্যথা ফিল করবে। এই জন্য মাসেলসটা টট হয়ে যায় যাতে রোগী কম ব্যথা পায়, এবং পেশেন্টটা অ্যাভয়েড করার চেষ্টা করবে পেট না ফুলিয়ে শ্বাস নেওয়ার জন্য। পেট ফুলাইলে ব্যথা করবে, তার অ্যাবডোমেনের মাসেল যখন মুভ করবে। In other patients, শক হওয়ার কারণটা কি? কি হতে পারে বলো? স্যার ফ্লুইড লস হয় এই জন্য হাইপোভলিমিক শক হয়। Yes, রোগী খেতে পারে না, ওই অবস্থায় খায় না, তো যদি ফ্লুইড লস হচ্ছে ভিতরে, হ্যাঁ, তারপরে তুমি খাচ্ছ না, তাহলে কি পেশেন্ট তো শকে থাকতেই পারে। এবং আমাদের কাছে পেশেন্ট কখনো 2-4 ঘন্টা পরে আসে না, আমাদের কাছে আসলে মিনিমাম 24 ঘন্টার মধ্যে আমরা কোনো পেশেন্ট পাই না, 2-4 দিন পরে আসে, বুঝতে পারছো? সেই পেশেন্ট অটোমেটিক শকে থাকে। In other patients, the leak from the ulcer may not be massive. এই যে আমরা যে ছিদ্রটা দেখলাম, এটা অনেক সময় ছোট হইতে পারে, লিকি পারফোরেশন, আবার কোনো সময় অনেক বড় হইতে পারে। যদি লিকি পারফোরেশন হয়, অল্প কিছু ফ্লুইড, অ্যাসিড আসে, ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার এই সিমটমস গুলো এত বেশি হয় না, হ্যাঁ। আবার যাদের বড় পারফোরেশন হয়, তখন তার হচ্ছে বেশ ভালো আমরা ক্লাসিক্যাল প্রেজেন্টেশন পাই। They may be present only with the pain in the epigastrium. দেখো, যাদের ছোট অল্প একটু ছিদ্র হয়, সেই পেশেন্টদের কি হয়, they may be present only with pain in the epigastrium and right iliac fossa as the fluid may track down to the right paracolic gutter. মনে করো অল্প একটু ছিদ্র হয়েছে, ছিদ্র হলে কি হয়, কোথাও যদি আমাদের পেটের মধ্যে কোনো ইনসিডেন্স ঘটে, তাহলে ফার্স্ট লাইন ডিফেন্স কি বলতে পারবো কেউ? আমাদের পেটের মধ্যে কোন জিনিসটা ডিফেন্স করে? স্যার অ্যাবডোমেন ফ্লুইড, স্যার গ্রেটার মোমেন্টাম। Yes, that is greater momentum. ওই ছিদ্রের জায়গায় গ্রেটার মোমেন্টাম চলে যাবে, সে চেষ্টা করবে এটাকে বন্ধ করে দেওয়ার জন্য, এবং অনেক ক্ষেত্রে তারা সফল হয়। ছোট্ট একটু ছিদ্র হয়েছে, সেই ছিদ্র দিয়ে অ্যাসিড এবং বাইল একটু বেরিয়ে চলে আসছে বা ফুড পার্টিকেলস আসছে, পেশেন্ট কি হঠাৎ করে আপার অ্যাবডোমেনে ব্যথা ফিল করবে, এবং এটা কি করে, রাইট প্যারাকলিক গাটার দিয়ে নিচের দিকে যায়, যে রাইট ইলিয়াক ফোসে ব্যথা করে। কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে যে মোমেন্টাম গিয়ে ওই ছিদ্রটা সিল করে ফেলছে, সেক্ষেত্রে কিন্তু ব্যথাটা লোকালাইজড হবে, এরকম জেনারেলাইজড পেরিটোনাইটিস তুমি পাবা না। কথা ক্লিয়ার? জি স্যার। দেখো, sometimes perforation will seal owing to the inflammatory response and adhesion with the abdominal cavity, and so the perforation may be self limiting. মানে কোনো পারফোরেশন অপারেশন ছাড়াও আমাদের হাত দিয়ে ভালো হয়ে যায়। কোনগুলা? লিকি পারফোরেশন হয়েছে, সিল হয়ে গেছে, লোকালাইজড পেরিটোনাইটিস ছিল, আর লিক করেনি, আমরা এরকম পাঠাই, বেশ কিছু রোগী আমরা পাঠিয়েছি অপারেশন না করে। এখন দেখো যে আমরা জানি যে কোন আলসারটা পারফোরেট করে বেশি, কোথায়? লেসার কার্ভেসারে, anterior surface of the stomach. কোন আলসার, গ্যাস্ট্রিক আলসার মে পারফোরেট ইনটু লেসার স্যাক। এই লেসার স্যাক কোনটা বলতে পারবা? এই কার শব্দ হচ্ছে ফড়ফড় করে? যেটার উপর রেস্ট করে স্যার, লিভারের পিছনে আর স্টমাকের পিছনে যেটা থাকে। ইয়েস, এখানে দেখো যে গ্যাস্ট্রিক আলসার মে পারফোরেট ইনটু লেসার স্যাক, তার মানে কোথায় পারফোরেশন হলে লেসার স্যাকে যাবে? বলতো স্যার গ্রেটার কার্ভেচার। নো, স্টমাকের কোন সারফেস পারফোরেট করলে? পোস্টেরিয়র সারফেস। ইয়েস ইয়েস, গুড। যখন পোস্টেরিয়র সারফেস পারফোরেট করবে, তখন সে কন্টেন্টস গুলো লেসার স্যাকে চলে যাবে, which can be particularly difficult to diagnosis, এবং সেক্ষেত্রে টিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে নাও আসতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, ওই যে ছড়িয়ে পড়ে না, তখন লেসার স্যাকের মধ্যে ওই যে খাবার টাবার থাকে। দিস পেশেন্টস মে নট হ্যাভ অবভিয়াস পেরিটোনাইটিস। কথা ক্লিয়ার? যদি কোনো আলসার পোস্টেরিয়র ওয়ালে থাকে, সেটা যদি পারফোরেট করে, তাহলে কন্টেন্টস গুলো লেসার স্যাকে থাকে, সেক্ষেত্রে আমরা ক্লাসিক্যাল এইরকম পেরিটোনাইটিস নাও পাইতে পারি। এখানে কি দেখাচ্ছে বলতো? দেখছো এই ছবিটা বেইল্যান্ড ল্যাবে? কেউ খুলে দেখোনি? হ্যাঁ, এটা কে বলো? এটা কে? যে ডক্টর মনে হচ্ছে ইনি কে? স্যার বেইলি, ডক্টর বেইলি। এটা হ্যামিল্টন বেইলি। এটা কিন্তু ওনার ছবি, স্কেচ করা ছবি। একটা পেশেন্ট, এরকম একটা পেশেন্টকে
উনি এক্সামিনেশন করতেছে, দেখছো উনি কিন্তু দাঁড়িয়ে নাই, পেশেন্ট লেভেলে বসে গেছে। বসে উনি দেখতেছে যে তার অ্যাবডোমিনাল মুভমেন্টটা কিরকম। এবং এরকম যদি তুমি খেয়াল করো, যদি কোনো রোগী পেরিটোনিটিসের রোগী পাও, তাহলে ডেফিনেটলি তার অ্যাবডোমিনে তোমার মুভমেন্ট রেস্ট্রিক্টেড হবে। ওকে, দ্যাট ইজ হ্যামিল্টন বেইলি। আচ্ছা, এখন আমরা সিমটমস পেলাম, সাইন সিমটমস পেলাম, তাই না? পেশেন্টের কি ইনভেস্টিগেশন করব, কে বলতে পারবা? স্যার পারফোরেশন আছে, এটা বুঝতে পারবো। কি দিয়ে? বায়োপসি করব। স্যার আপনি ল্যাপারোস্কোপিক ভিউ দেখাইছিলেন, ল্যাপারোস্কোপিক করে হচ্ছে পিকটা তুলছিলেন। এন্ডোস্কোপি, তাই না? এন্ডোস্কোপি রোগী এত অসুস্থ থাকে, তুমি এন্ডোস্কোপি করতে পারবে না। ল্যাপারোস্কোপিতে একটা অপারেশনই হয়ে গেল। রেডিওগ্রাফ হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাম বলো। রেডিওগ্রাফ Yes, the X-ray is the, মানে কি বলবো, এখানে আইডিয়াল, একদম অ্যাপ্রোপ্রিয়েট, আর কোনো কথা হবে না, শুধু এক্সরে। দেখো আমরা কি করতে পারি, এক্সরে। হ্যাঁ, 1 নম্বর এক্সরে। আমরা আরো কিছু করে আমরা বুঝতে পারি, কিন্তু আমাদের জন্য এক্সরেটা খুবই অ্যাভেলেবল, খুবই চিপ, সব জায়গায় পাবো, এবং একটা এক্সরে করে আমি ডায়াগনোসিস করতে পারি, আর কিচ্ছু লাগবে না। তাহলে এক্সরেটা কিভাবে করি দেখো। অ্যান ইরেক্ট মানে সোজা, পেশেন্ট সোজা হয়ে দাঁড়িয়ে আমরা একটা এক্সরে নেব। অ্যান ইরেক্ট প্লেন চেস্ট রেডিওগ্রাফ, এটা কিন্তু একদম বেইলিয়ান ল্যাবের কথা। হ্যাঁ, আচ্ছা। উইল রিভেল ফ্রি গ্যাস আন্ডার ডায়াফ্রাম in excess of 50% of the cases with perforated peptic ulcer. CT scan imaging is more accurate. আমি সব সময় সিটি স্ক্যান করতে পারবো না, আমি একটা এক্সরে করে শিওর হইতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তোমরা বলতে পারো যে স্যার 50% ক্ষেত্রে না আমি পাইলাম, আর 50% ক্ষেত্রে আমি গ্যাস পাইলাম না, তাহলে সেগুলোরে, আচ্ছা আগে এই জিনিসটা আসি। এটা বুঝতে পারছো যে আমি এক্সরে করলে কি পাবো? স্যার ফ্রি গ্যাসটা কেন থাকবে? এই তো, this is the question. This is the question, হ্যাঁ? This is the question. পারফোরেটেড এরিয়া দিয়ে গ্যাস বেরিয়ে যাবে। এই তো, আরে গুড, স্যার ফান্ডি গ্যাসটা চলে আসবে। গুড। এই তো দেখছো, চিন্তা করলেই কোশ্চেনের অ্যান্সার চলে আসবে। এখন আমার যখন হলো ভিসকাস, তুমি চিন্তা করো, দ্যাট ইজ হলো ভিসকাস। হলো মানে কি? ফাঁপা, একদম মুখ থেকে তুমি চিন্তা করো অ্যানাস পর্যন্ত, এর মধ্যে প্রচুর গ্যাস তৈরি হয়। স্টোমাক, ডিওডেনাম, হ্যাঁ, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, কোথাও এক জায়গায় যদি পারফোরেট হয়ে যায়, তাহলে ডেফিনেটলি ওখানকার এই গ্যাসগুলো হচ্ছে এন্ট্রাপ্ট গ্যাস, আর তখন কি হবে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে আসবে, দ্যাট ইজ ফ্রি গ্যাস। এই ফ্রি গ্যাস মনে করো আমার পেটের মধ্যে চলে এসছে স্টোমাক পারফোরেশন হয়ে। আমি একটা এক্সরে করলাম পেশেন্ট শুইয়ে, তাই না? আমি গ্যাসটা খুব ভালো বুঝতে পারবো না, এই কারণে বলা হচ্ছে পেশেন্টকে দাঁড় করিয়ে এক্সরে করতে হবে। তুমি যখন দাঁড় করাইবা তখন এই গ্যাসটা কোথায় যাবে? গ্যাসের ধর্ম কি? গ্যাস সবসময় উপরের দিকে যাবে, তাই না? ডায়াফ্রামের নিচে যায় জমা হবে সব। ইয়েস, দ্যাট ইজ গুড, ভেরি গুড। তখন যখন পেশেন্ট দাঁড়াবে তখন এই ফ্রি গ্যাসটা কোথায় যাবে? উপরের দিকে যাইতে থাকবে, কিন্তু উপরে তো আর যাওয়ার জায়গা নেই, ওখানে তো ডায়াফ্রাম দিয়ে অ্যারেস্টেড, এবং দুই পাশের ডায়াফ্রামের নিচেই গিয়ে সে ওখানে বসে থাকবে। যখন আমরা এক্সরে করব তখন আমরা দেখব যে ডায়াফ্রামের নিচে গ্যাস। এখন তোমার নেক্সট কোশ্চেন আসবে যে আমার পেটের মধ্যে, ইন্টেস্টাইনের মধ্যে তো গ্যাস আছে, ফান্ডিক গ্যাস আছে, তাহলে আমি কি করে আইডেন্টিফাই করব যে আইদার ইট ইজ ইন্ট্রালুমিনাল গ্যাস আর এটা ফ্রি পেরিটোনিয়াল গ্যাস, তাই না? কিভাবে বলো? আর দুই দিকেই থাকবে। হ্যাঁ, উভয় দিকে থাকবে। দুই দিকে স্যার থাকবে, উভয় দিকে থাকবে। কেউ বলতে পারবা? আর স্যার যদি ইন্টারাপ্ট গ্যাস না থাকে তাহলে লুমিনাল গ্যাস। ইন্টারনাল গ্যাস থাকবেই, ইন্টারনাল গ্যাস তো তুমি পাবাই এক্সরে করলে, হ্যাঁ, কিন্তু ইন্টারনাল গ্যাসও আছে, ফ্রি গ্যাসও আছে। আমি ফ্রি গ্যাসটাকে কি করে আইডেন্টিফাই করব? রাইট ডোমের নিচে হলো গ্যাস পাবো স্যার। রাইট ডোমেন নিচে আমি গ্যাস পাবো, লেফট ডোমেন নিচেও তো পাবো। জি স্যার, লেফট ডোমের নিচে তো ফান্ডি গ্যাস থাকবে।
Yes. স্যার ফান্ডিক গ্যাসের অ্যামাউন্টটা তো স্যার ফিক্স যে 50 মিলিলিটারের মতো থাকে তো হ্যাঁ, স্যার তুমি কেমনে মাপবা, এক্সরে তে কেমনে মাপবা যে 50 মিলিলিটার গ্যাস আছে? হ্যাঁ, আচ্ছা শোনো, স্যার ওইটা স্যার বেরিয়াম মিল দিয়ে করা যায় না স্যার? কি দিয়ে বেরিয়াম মিল করবো না আমরা? স্যার ফান্ডিক গ্যাসের ক্ষেত্রে তো সেটা স্টোমাকে যে ডোম সেটা থাকবে, কাভার থাকবে, আচ্ছা তার আমি তো উপরে যদি গ্যাস পাই তাহলে এটা ফ্রি গ্যাস। গুড, ঠিক আছে। শোনো, এখন সব ক্লিয়ার করে নাও। নরমালি আমরা যখন এক্সরে করি, নরমালি ডান পাশে কি থাকে? রাইট ডোম অফ লিভারের নিচে, রাইট ডোম অফ ডায়াফ্রামের নিচে লিভার থাকে, কোনো গ্যাস শ্যাডো থাকে না ওইখানে, কোনো গার্ড থাকে না। ক্লিয়ার? জি স্যার, থাকে না। নরমালি ওইখানে কোনো গ্যাস থাকে না, কিন্তু লেফট ডোমের নিচেই কি থাকে? দ্যাট ইজ স্টোমাক, ফান্ডিক গ্যাস পাবা। অতএব আমার লেফট ডোমের নিচে যদি ফ্রি গ্যাসও থাকে, আমি ফান্ডিক গ্যাসের জন্য বুঝতে পারবো না। তাহলে আইডেন্টিক্যাল পয়েন্ট কি আমার জন্য? ইফ দেয়ার ইজ গ্যাস বিলো দ্য রাইট ডোম অফ ডায়াফ্রাম, দ্যাট ইজ দ্য ডায়াগনস্টিক। ক্লিয়ার কাট? রাইট ডোমের নিচে যদি আমি একটু গ্যাসও পাই, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল, আর কোনো কথা হবে না। ঠিক আছে, আমরা একটু পরে এক্সরে দেখাইবো। আচ্ছা, আমরা একটা প্লেন রেডিওগ্রাফ করব। হ্যাঁ, আর কি করতে পারি? সিটি স্ক্যান করতে পারি। সিটি স্ক্যান হচ্ছে আরো অ্যাকুরেট, কিন্তু সিটি স্ক্যান আমরা করি না, অনেক খরচ। ওকে, আচ্ছা, এখন তোমাদেরকে একটা কোশ্চেন ধরা হয় ওয়ার্ডে এবং পরীক্ষার হলেও ধরতে পারবে। বলো তো, আমরা যে পারফোরেশন আসলে বা অবস্ট্রাকশন আসলে আমরা যে একটা এক্সরে রিকুইজিশন লিখে দেবো রোগীর লোককে, হ্যাঁ, কি লিখে দিই বলতে পারবা? কিভাবে? আমি বললেই তো হবে না যে আপনি পেটের একটা এক্সরে করে আসেন। স্যার দাঁড়ায় থেকে এক্সরে করে এই আসছে। দেখো, এই দেখো, এটা পড়ো, এটা পড়ো একজন। স্যার এক্স-রে abdomen in erect posture including both dome of diaphragm, anterior posterior view. ইয়েস, কথা বোঝা গেছে? এটার মানে কি? পেটের একটা এক্সরে নেবে, ইরেক্ট পশ্চার মানে পেশেন্ট দাঁড়িয়ে থাকবে, ওকে, এবং যখন এক্সরেটা নেবে রেডিওগ্রাফার অবশ্যই বোথ ডোম অফ ডায়াফ্রাম যাতে আসে, মানে লোয়ার চেস্ট আসতে হবে, ঠিক আছে, এবং ভিউটা কি হবে? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, পিছন থেকে নিলে হবে না, সামনে থেকে নিবে। তাহলে এতগুলো কথা, এক্সরে অ্যাবডোমেন ইন ইরেক্ট পশ্চার ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, এটা একদম মুখস্থ করে রাখতে হবে, একদম মুখস্থ থাকবে। হ্যাঁ বলো, কি কোশ্চেন বলো? স্যার থোরাক্সের ক্ষেত্রে আমরা পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ কেন নিতাম? আচ্ছা, থোরাক্সের এক্সরে ক্ষেত্রে সেটাতে পিএ ভিউ হয়। আমি বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে থোরাক্সে আমরা পিএ ভিউ নিই, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ নিই, ঠিক আছে, কারণ হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ নিলে হার্ট শ্যাডোটা বেশি পাওয়া যায়, হার্ট শ্যাডোটা আসে, এই জন্য আমরা থোরাক্সের যদি কোনো অ্যানাটমি জাস্টিফাই করতে চাই তাহলে আমাদের পিএ ভিউ নেওয়া হয়। কিন্তু তুমি যখন এই যে এটার জন্য নিবা পারফোরেশন চিন্তা করে, যদি তুমি চেস্টের রেডিওগ্রাফ নাও, অ্যান্টেরিয়র রেডিওগ্রাফ নিলেও কোনো সমস্যা নেই, কথা পরিষ্কার? অ্যান্টেরিয়র রেডিওগ্রাফ নিবা, এখানে বলে না পোস্টেরিয়র, এন্ড ইরেক্ট প্লেন চেস্ট রেডিওগ্রাফ বলছে। তুমি যদি চেস্ট রেডিওগ্রাফ নাও, চেস্টের অংশের কি নিচে নিচেই থাকে ডায়াফ্রাম, তো ডায়াফ্রাম অটোমেটিক চলে আসে, হ্যাঁ, কিন্তু আমরা রুটিনলি ওয়ার্ডে কি করি? আমরা রোগীর রিকুইজিশনে এটা লিখে দিই, অ্যাবডোমেনের ইয়ে দিতে বলি, কারণ অনেক সময় পারফোরেশনের সাথে অবস্ট্রাকশন নিয়ে আসে রোগী, এবং এতে আমরা অবস্ট্রাকশনটাও ধরতে পারি, ঠিক আছে, বা পেটে কোনো কালেকশন আছে কিনা। কিন্তু চেস্ট রেডিওগ্রাফ নিলে কি হয়? শুধু আমরা চেস্টটা দেখতে পারি, অ্যাবডোমেনের অন্য প্যাথোলজি গুলো ধরতে পারি না, এই জন্য আমরা প্র্যাকটিক্যালি আমরা ওয়ার্ডে এই যে নিচের এই রিকুইজিশনটা লিখে দিই, এটা মুখস্থ থাকতে হবে তোমাদের একদম, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার স্টোমাকের যদি পোস্টেরিয়র সারফেসে যদি স্যার পারফোরেশন হয়, সেই ক্ষেত্রে তো স্যার স্টোমাকের স্যার যদি পোস্টেরিয়র সারফেসে যদি পারফোরেশন হয়, সেই ক্ষেত্রে তো স্যার মানে লেসার স্যাকে স্যার গ্যাসগুলো যাবে, সেই ক্ষেত্রে কি স্যার আমি এক্সরে করে দেখতে পাবো রাইট ডোমের নিচে গ্যাস? এখানে কিন্তু বলা হয়েছে তুমি মোর দেন 50% ক্ষেত্রে ফ্রি গ্যাস শ্যাডো পাবা, হ্যাঁ, তার মানে তুমি 100% ক্ষেত্রে কখনোই ফ্রি গ্যাস শ্যাডো পাবা না, বুঝতে পারছো? কিন্তু সবকিছু মিলিয়ে আমাদের ডায়াগনোসিস করতে হবে, যে গ্যাস না থাকলে যে পারফোরেশন হইতে পারে এমন না, এটা ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সের উপরে নির্ভর করে। এবং লেসার থেকে সেটা কিন্তু আগেই বলে দিছে যে লেসার থেকে যদি পারফোরেশন হয় সেটা ডায়াগনোসিস করা কিন্তু বেশ ডিফিকাল্ট। কি বলা হচ্ছে? গ্যাস্ট্রিক আলসার মে পারফোরেট ইনটু লেসার স্যাক হুইচ ক্যান বি পার্টিকুলারলি ডিফিকাল্ট ডায়াগনোসিস, এটা কিন্তু বইয়ের কথা, তাই না, যেটা তুমি অ্যারাইজ করলে যে গ্যাস ওখানে, তারপরে পেরিটোনাইটিস হচ্ছে না, লোকালাইজড পেরিটোনাইটিস হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই ডায়াগনোসিস করা খুব ডিফিকাল্ট আমাদের জন্য, বুঝতে পারছো? এখন যদি বলো কেমনে করি ডায়াগনোসিস,
এটা হয়তো অনেক সময় কি করা হয় রোগী যদি ইমপ্রুভ না হয় তখন আমরা ডায়াগনস্টিক ল্যাপারোটমি করি, যে আমরা খুলে দেখি পেটের মধ্যে কি আছে, তখন আমরা সার্চ করি হোল A to Z, সার্চ করে করে হয়তো কোথাও আমরা পেয়েও যেতে পারি। বুঝতে পারছো? এই আচ্ছা, আমরা কি করলাম, চেস্ট এক্সরে করলাম বা অ্যাবডোমিনাল এক্সরে করলাম। এখানে বলা আছে সিটি স্ক্যানও তুমি করতে পারো, সিটি স্ক্যান হচ্ছে মোর অ্যাকুরেট চেস্ট এক্সরে চেয়ে। আর কি করব, সিরাম অ্যামাইলেজ করব, কারণ আমাদের পারফোরেটেড পেপটিক আলসারে যেরকম ব্যথা হয় অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসেও সেরকম ব্যথা হয়, খুব সিভিয়ার পেইন হয়। সো সিরাম অ্যামাইলেজ টু এক্সক্লুড দ্য অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে, আমরা যদি ফ্রি গ্যাস শ্যাডো পেয়ে যাই তখন আমরা অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস চিন্তা করি না। ওকে, আচ্ছা। এবং দেখা যায় যে পারফোরেশনের রোগীরও কিছু তুমি সিরাম অ্যামাইলেজ বেশি পাবা। পারফোরেশন রোগীর যদি পারফোরেশন হয়, যে টোটাল পেরিটোনাইটিস হলে তখন প্যানক্রিয়াসও তার মানে ফাংশনটা একটু ডিটোরিয়েট করে, সেক্ষেত্রে সিরাম অ্যামাইলেজটা তুমি এমনি বেশি পাইতে পারবে পেরিটোনাইটিসের রোগীরও। হ্যাঁ, অতএব যদি সিরাম অ্যামাইলেজ বেড়ে যায়, পারফোরেশন হয়েছে এমন না কিন্তু আমি গ্যাস শ্যাডো পাচ্ছি না, সিরাম অ্যামাইলেজ অনেক বেশি, তখন আমরা হয়তো ধরে নিই যে না এটা পারফোরেশন হয়নি, হয়তো প্যানক্রিয়াটাইটিসের জন্য ব্যথাটা হচ্ছে। আচ্ছা, আর কি হচ্ছে, আর কি করব, এ সিটি স্ক্যান উইল নরমালি বি ডায়াগনস্টিক ইন বোথ কন্ডিশনস। যদি প্যানক্রিয়াটাইটিস হয় সেক্ষেত্রে আমার সিটি স্ক্যান ধরে দিতে পারবে, পারফোরেশন হলে সিটি স্ক্যান ধরে দিতে পারবে। ঠিক আছে, তাহলে এক্সরেসে সিটি স্ক্যান মোর অ্যাকুরেট, কিন্তু আমরা সিটি স্ক্যান রুটিনলি করি না। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, এখন দেখো এই একটা চেস্ট এক্সরে, এটা একদম বেইল্যান্ড ল্যাবে আছে এই ছবিটাই। প্লেন অ্যাবডোমিনাল রেডিওগ্রাফ অফ এ পারফোরেটেড আলসার শোয়িং এয়ার আন্ডার দ্য ডায়াফ্রাম। বোঝা যায়? জি স্যার, বুঝা যায়। এখন তুমি আমাকে বলো যে এইটা, এই এক্সরেটা যদি তোমার হাতে দেয় তুমি কি ডেসক্রাইব করবা? এটা এক্সরে দিলে তোমাকে ডেসক্রিপশন করতে হবে। স্যার গ্যাস প্রেজেন্ট আন্ডার দ্য আগে বলতে হবে দিস ইজ প্লেন রেডিওগ্রাফ, হ্যাঁ, প্লেন এক্সরে অফ চেস্ট উইথ আপার অ্যাবডোমেন। ঠিক আছে, আচ্ছা আমি যে বললাম প্লেন এক্সরে, এক্সরে আর কি রকম হতে পারে? Another is contrast X-ray. Contrast X-ray. ডাই দেয়া হয়, ডাই দিয়ে দেখা হয় অনেক সময়। ঠিক আছে, দ্যাট কল্ড কন্ট্রাস্ট এক্সরে। যেমন অ্যাঞ্জিওগ্রামে ইউজ করে। অ্যাঞ্জিওগ্রাম, দিস ইজ কন্ট্রাস্ট এক্সরে। the বেরিয়াম দেওয়া হয়েছে, দিস ইজ কন্ট্রাস্ট সাবস্টেন্স। ওকে, তাহলে আইভিউ করার সময় দেওয়া হয়, অনেক কিছু করার সময় দেওয়া হয়। তাহলে আমরা দিস ইজ প্লেন এক্সরে অ্যাবডোমেন বা এক্সরে চেস্ট ইনক্লুডিং আপার অ্যাবডোমেন শোয়িং কি বলবো এটাকে, ফাইন্ডিংসটাকে কি বলবা? বলো কিরকম দেখতে মনে হচ্ছে? রেডিও অপেক। রেডিও লুসেন্ট আর রেডিও অপেক। না এটা রেডিও লুসেন্ট রেডিও অপেক বলার দরকার নেই। গ্যাস কেমন দেখতে? ক্রিসেন্টিক। শোনো গ্যাস কেমন? কালো, লাংসের মধ্যে কালো না, দিস ইজ কালো, অতএব দিস ইজ গ্যাস। আর উপরে এই যে লিনিয়ার লাইনটা দিস ইজ ডায়াফ্রাম। ডায়াফ্রামের নিচেই আমি একটা গ্যাস পাচ্ছি। এই শেপটা কি রকম? একজন বললা, কি যেন বললা? ক্রিসেন্টিক শেপ। ক্রিসেন্টিক শেপ। এবং এই টার্মটা স্যারেরা শুনতে চাই, ক্রিসেন্ট্রিক। তুমি চিন্তা করো তো, ডোম অফ দ্য ডায়াফ্রাম এবং তোমার লিভারের আপার সারফেসটা কি রকম? একদম ডোমের মতো, তাই না? ওই দুটোর মাঝখানে যদি একটা গ্যাস থাকে তাহলে সেটা ক্রিসেন্ট্রিক দেখতেই হবে। ঠিক আছে, দ্যাট ইজ ক্রিসেন্ট্রিক গ্যাস শ্যাডো আন্ডার রাইট ডোম অফ ডায়াফ্রাম। ক্লিয়ার? জি স্যার। এখন তুমি আমাকে বলো যে আমি বলতেছি এটা লেফট ডোম, তুমি বললা রাইট ডোম। আমি যদি বলি এটা লেফট ডোম, স্যার হার্ট শ্যাডো দেখে বুঝতে হবে। গুড স্যার অ্যাপেক্সটা তো লেফট সাইডে থাকবে। আচ্ছা, অনেক সময় কি হয় যে এক্সরেতে রাইট এবং লেফট লেখা থাকে, ওরা মার্কিং করে দেয় যে এটা রাইট এটা লেফট, কিন্তু অনেক সময় ওরা মার্কিংটা ভুল করে। কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোনটা রাইট কোনটা লেফট। আমি অ্যাপেক্স শ্যাডো দেখে বুঝতে পারবো যে দিস ইজ লেফট, দিস ইজ রাইট। ওকে, দিস ইজ এক্সরে অ্যাবডোমেন। হ্যাঁ, এটা কিন্তু চেস্ট এক্সরে, বুঝছো? এটা লিখছে অ্যাবডোমিনাল রেডিওগ্রাফ। দিস ইজ অ্যাবডোমেন, নট অ্যাবডোমিনাল রেডিওগ্রাফ। দিস ইজ চেস্ট এক্সরে। সাথে কারো যদি ডেক্সট্রোকার্ডিয়া থাকে তাহলে স্যার দিস ইজ অ্যাবডোমিনাল রেডিওগ্রাফ। হ্যাঁ, প্লেন এক্সরে অ্যাবডোমেন। স্যার হুম,
স্যার ওই রিপোর্টে যদি স্যার রাইট লেফট ভুল করা হয়ে থাকে এবং ডেক্সট্রোকার্ডিয়া দুইটাই যদি থাকে ডেক্সট্রোকার্ডিয়া জীবনে দেখছোস? হ্যাঁ, আমার বাপ দেখে নাই, আমিও দেখি নাই। হ্যাঁ, ডেক্সট্রোকার্ডিয়া নিয়ে পড়ে আসো, এই কথা মুখেই আনবে না। আমাদের স্যারেরাও দেখে নাই কেউ ডেক্সট্রোকার্ডিয়া। কথা বুঝছো? ওইটা মুখেই আনা যাবে না। জানো ভালো কথা, কিন্তু ডেক্সট্রোকার্ডিয়া আমরা আমার এক্সপিরিয়েন্সে পাইনি, বা আমাদের সাথে যেসব স্যারেরা আছে এরাও পাই, আমি শুনি নাই। আচ্ছা, এখন দেখো, এটা দেখো, এটা দেখো, তাহলে কি দেখা যাচ্ছে? দিস ইজ লেফট ডোম, দিস ইজ রাইট ডোম। লেফট ডোমের নিচেও গ্যাস, রাইট ডোমের নিচেও গ্যাস, তাই না? তাহলে এটা আমাদের প্যাথোলজিক্যাল সাইন, এটা আমাদের আইডেন্টিক্যাল সাইন। ওকে, দিস ইজ প্যাথোলজি। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? Crescentric free gas shadow under right dome of diaphragm in plain X-ray. That is the diagnostic point of perforated peptic ulcer disease or any perforation. Typhoid ulcer perforation যদি হয় আমরা এটা পাবো। একটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে তার কোনো গার্ড ছিঁড়ে যায়, তাও আমরা এই সাইন পাবো। ঠিক আছে? স্যার অ্যাক্সিডেন্ট হয়ে কি সাইন? হুম, স্যার কি যেন বললেন, অ্যাক্সিডেন্ট হয়ে কি সাইন? এই আমার একটা অ্যাক্সিডেন্ট হলো, মনে করো রোটাভিক অ্যাক্সিডেন্ট, আমার পেটের নাড়ি ছিঁড়ে গেল, আইলিয়াম বা জেজোনাম ছিঁড়ে গেল, তখন সেখান থেকে গ্যাস বেরোবে না? ও হ্যাঁ হ্যাঁ। আমরা সেই ক্ষেত্রেও এটা পাবো। একটা রোগীর পেটে ছুরি মারলো, চাকু মারলো, কোন একটা গার্ড একটা পারফোরেট বা ছিঁড়ে গেল, নষ্ট হয়ে গেল, তখন কি হবে? সেখান থেকে যে গ্যাস বেরোবে সেটাও এখানে এসে থাকবে, এই একই ফাইন্ডিংস পাওয়া যাবে। কথা বুঝছো? জি একটা স্যার। রোগীর টাইফয়েড আলসার হয়েছে, টাইফয়েড হলে পারফোরেশন হয়ে যায় অনেক সময়, সেই পারফোরেশন হলেও আমরা একই সাইন পাবো। ওকে, জি স্যার। আচ্ছা, এই রোগীর জন্য তোমার কাছে মনে হলো যে আমি একটা পারফোরেশনের রোগী পাইছি, তারপরে যদি ধরে আর কি কি হইতে পারে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি? রোগী তুমি সব ইনভেস্টিগেশন করতে পারো না, তখন তোমার মনে কি কি হইতে পারে? দ্যাট ইজ দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকুট পলিসিস্টাইটিস, বাউল অবস্ট্রাকশন মানে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, অথবা মায়োকার্ডিয়াল ইনফাকশন। আপার অ্যাবডোমেনে যদি পেইন হয়, অনেক সময় মায়োকার্ডিয়াল ইনফাকশন হলে, হার্ট অ্যাটাক হলে সেই পেইনটাও আপার অ্যাবডোমেনে পাওয়া যায়, বুকের ব্যথা অ্যাবডোমেনে পাওয়া যায়। ঠিক আছে? আবার অনেক সময় গ্যাস্ট্রিকের পেন বুকেও পাওয়া যায়, মনে হবে হার্ট অ্যাটাক হয়েছে। এই জিনিসগুলো মুখস্থ করতে হবে, এটা লিখে নাও। Differential diagnosis of the perforated gastric ulcer. স্যার এই ক্ষেত্রে কি Quick. চেস্ট এক্সরে আর অ্যাবডোমেন এক্সরে তোমার যে কোনো কথা একটা শুনতে পাচ্ছি না করলেই বাবা। হবে? হ্যাঁ বলো। চেস্ট এক্স অ্যাবডোমেনের এক্সরে দুইটা যে কোনো একটা করলেই কি হবে? হ্যাঁ, দাঁড়িয়ে করতে হবে, দাঁড়িয়ে। কিন্তু আমি তো তোমাকে বললাম যে আমরা রুটিনলি, আমি যেটা লিখে দিয়েছি তুমি এইটা বলবা, আমরা রুটিনলি অ্যাবডোমিনাল এক্সরে করতে যাই। আমি তো রিকুইজিশনটা লিখে দিয়েছি তোমাকে লাল কালিতে, ওইটাই বলবা তুমি, ওটা মুখস্থ করবা। ট্রিটমেন্ট, আচ্ছা, এই রোগীর ট্রিটমেন্ট আসলে আমরা অপারেশন করব না, রোগী অ্যাসেস করব রোগী শকে আছে কিনা, হ্যাঁ, এবং ফ্লুইড ইলেকট্রোলাইটস অনেক ইমব্যালেন্স থাকে রোগীর, সেক্ষেত্রে আমরা সেইগুলোকে রেস্টোর করব। ঠিক আছে? রেস্টোর করব। রেস্টোর করার ইংরেজিটা হচ্ছে রিসাসিটেশন, মানে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া, স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়াটা হচ্ছে রিসাসিটেশন। সেই রিসাসিটেশন কি দিয়ে করি? রোগীকে আমরা ফ্লুইড সাপ্লিমেন্ট দেবো, রোগী ডিহাইড্রেটেড থাকে, ফ্লুইড দেবো, অ্যানালজেসিক দেবো, এবং এনজি সাকশন, নাকি আমরা একটা নল দিই, টিউব দিয়ে সাকশন দিয়ে কি করি আমরা? স্টোমাক যে কন্টেন্ট, স্টোমাকের যে সিক্রেশন, এগুলো বের করে আনার চেষ্টা করি। বের করে আনলে কি হবে? এটার ছিদ্র দিয়ে ভিতরে যাইতে পারবে না, প্লাস তোমার সে একটু ভালো বোধ করবে যদি স্টোমাকটা এমটি থাকে। ঠিক আছে? আর কি করি? রিসাসিটেশনের পরে আমরা সার্জারি করি, অপারেশনে যাই। ফলোইং রিসাসিটেশন দ্য ট্রিটমেন্ট ইজ প্রিন্সিপালি সার্জিক্যাল। আমরা ট্রিটমেন্ট বলতেছি পারফোরেশন হয়ে গেছে সেই রোগীর ক্ষেত্রে। ঠিক আছে? আমরা কখন কনজারভেটিভ ট্রিটমেন্ট দেবো, কিছু রোগী ভালো হয়ে যায়, সেইটাও আমরা আসবো, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস পারফোরেশন হলে আমরা রোগীকে রিসাসিটেট করব, তারপরে আমরা অপারেশন করব। ঠিক আছে? আচ্ছা, অপারেশনটা কি করি? এখানে বলা হচ্ছে ল্যাপারেটমি ইজ পারফর্মড। ল্যাপারেটমি মিন্স open the abdomen, that is laparotomy. Laparotomy is performed usually through an upper midline incision. পেটের মাঝখান দিয়ে আমরা একটা বড় ইনসিশন দিই, if the diagnosis of the perforated peptic ulcer can be made with confidence. ঠিক আছে? আচ্ছা, এটা তোমাদের জন্য খুব জরুরি না,
যদি জিজ্ঞেস করে যে আমরা পারফোরেশনে যে অপারেশন করি আমরা কোথায় ইনসিশন দিই, আমরা মিড লাইন ইনসিশন দিই, এটুকু মনে রাখবো। মিড লাইন একদম মাঝ বরাবর, মিডিয়ান রাখি বরাবর, ঠিক আছে, এটুকু মনে রেখো। আর ইনসিশনের অপারেটিভ সার্জারিতে তোমাদের পড়ানো হবে কত রকম ইনসিশন আছে, কোথায় কোথায় কোন ইনসিশন দেওয়া হয়, কি ইনসিশন দিয়ে কি অপারেশন করা হয়, সেটা তোমাদের 5th ইয়ারে পড়াইবে, ঠিক আছে। তাহলে আমরা রিসাসিটেশন ফলোড বাই সার্জারি, এখন কি অপারেশন করি সেইটা দেখো। The most important components of the operation is thorough peritoneal toileting. Thorough peritoneal toileting. Thorough peritoneal toileting কি কারণে করি? To remove all of the fluids and food debris. পেটের মধ্যে যে জিনিসগুলো আসছে, এবং অনেক সময় আমরা পাই কি 3-4 দিন হয়ে গেলে সারা পেটে খাবার মানে যা খাইছে সেগুলো তো থাকে, সাথে পুজ হয়ে যায়, ইনফেকশন হয়ে একদম বিশ্রী অবস্থা। এই অবস্থায় আসলে মানুষ বাঁচা খুব মুশকিল। কিন্তু কি করতে হবে, তোমাকে সেইগুলো পুরো পেট যেখানে যেখানে আছে সব সাক আউট করে বের করতে হবে। আগে আমরা সাকশন দিয়ে বের করে ফেলি, তারপরে কি করি, নর্মাল স্যালাইন দিয়ে লিটার পর লিটার 5-10 লিটার নর্মাল স্যালাইন আমরা ইউজ করি, পেটের মধ্যে দিচ্ছি, সাকশন দিচ্ছি, আবার আমরা নর্মাল স্যালাইন দিই, আবার সাক আউট করে বের করে ফেলি। যতক্ষণ না ক্লিয়ার ফ্লুইড আসে, মানে যেরকম ফ্লুইড দিচ্ছি সেরকম ফ্লুইড না আসে, ততক্ষণ আমরা টয়লেটিং করি। এটাকে বলা হয় থরো পেরিটোনিয়াল টয়লেটিং। কি দিয়ে টয়লেটিং করা হয়? উইথ নর্মাল স্যালাইন। এখানে লেখা নেই কিন্তু তোমাদের ধরতে পারে স্যারে যে পরীক্ষার সময় যে কি দিয়ে টয়লেটিং করি, উইথ নর্মাল স্যালাইন। ওকে, নর্মাল স্যালাইন দিয়ে আমরা টয়লেটিং করি। আমাদের উদ্দেশ্যটা কি? অল দা ফ্লুইডস এন্ড ফুড ডেব্রিস এগুলোকে আমরা বের করে নিয়ে আসি। আচ্ছা, it is common to place an omental patch over the perforation in the hope of enhancing the chances of the leak sealing. আচ্ছা, এটার অর্থ হচ্ছে যে আমরা কি করি, পেটের মধ্যে ঢুকে সমস্ত কিছু পরিষ্কার করি এবং সাথে আমরা দেখি যে কোন জায়গায় পারফোরেশনটা আছে। পারফোরেশনটা আমরা আগে আইডেন্টিফাই করি, পুরো পেট সাক আউট করি, পরিষ্কার করার পরে যে পারফোরেশনটা আছে সেটা আমরা বন্ধ করে দেবো সুতা দিয়ে, তাই না? এখন এইটার কিছু টেকনিক আছে, সেই টেকনিকটা এখানে বলতেছে যে আমরা যখন ওই সুসার দিয়ে বন্ধ করে দেব, ওর উপরে আমরা ওমেন্টামের একটা প্যাচ দিলে তাহলে সেই স্ট্রেংথটা বেশি দেয়। আমরা ছবিতে বুঝবো পরে। স্যার এই যে স্যার থরো পেরিটোনিয়াল টয়লেটিং বলেছেন, স্যার আমরা যে নর্মাল স্যালাইন দিব সেটা হচ্ছে স্যার আইভি তে দিব, আর সাকশনটা হচ্ছে ল্যাপারোটমি করে করব, জিনিসটা কি এরকম কিছু? আমরা আইভিতে তো স্যালাইন দিবই আলাদা। ওকে, জি স্যার। আমরা আইভি ফ্লুইড তো দিবই, কারণ সে তো ডিহাইড্রেশনে ছিল, তার ফ্লুইড ব্যালেন্স করতে হবে, প্লাস অপারেশনের সময় কন্টিনিউয়াস ফ্লুইডের উপরে থাকবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমরা আইভি দিচ্ছি। আর আমরা যেটা করছি অপারেশনের সময় সেটা পেটের মধ্যে দিচ্ছি, ল্যাপারোটমি করে পেটের মধ্যে দিব ময়লা বের করে ফেলার জন্য। কথা বুঝছো? প্রত্যেকটা কোনায় কোনায়। স্যার এটা জেনারেল পেরিটোনিয়াল ক্যাভিটিতে এমনি আমরা দিয়ে দিব ডাইরেক্ট? হ্যাঁ, ডাইরেক্ট দিব এবং সেটা রেখে দিব না, আমরা সাক আউট করে নিয়ে আসবো। একটা ময়লা আছে, তাই না? আমার পেটের মধ্যে ময়লা আমি বের করে নিয়ে আসলাম, কিন্তু ময়লা তো আরো আছে, তখন কি করব? নর্মাল স্যালাইন দিলে ময়লাগুলো আরো ডাইলিউট হয়ে গেল না? জি স্যার। ডাইলিউট হয়ে গেল, আমরা আনতেছি। এবং ইভেন এমন রোগী আছে আমরা 8-10 লিটার পর্যন্ত স্যালাইন ইউজ করি, 8-10 লিটার। চিন্তা করছো? যতক্ষণ না আমাদের ভিতরে মানে পানিটা একদম ক্লিয়ার না হয়। Occasionally a patient is seen who has a massive duodenal or gastric perforation such that simple closure is impossible. অনেক সময় আমরা অনেক বড় একটা পারফোরেশন পাই, সেগুলো দেখা যায় আমরা নরমালি যেরকম করি, তোমার নরমালি যে পারফোরেশন গুলো রিপেয়ার করি সেইভাবে করা যায় না। তাহলে সেইগুলোর কি করি? In that patient, a distal gastrectomy with Roux and Y reconstruction is the procedure of choice. তাহলে সেই সব রোগীদের ক্ষেত্রে আমরা নিচের অংশ, স্টোমাকের নিচের অংশ কেটে ফেলার পরে আমরা রো এন্ড ওয়াই গ্যাস্ট্রোজেজনোস্টমি একটা অপারেশন করি। সেটা তোমরা এই মুহূর্তে বুঝবা না, 5th ইয়ারে বুঝবা রো এন্ড ওয়াই কেন বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, অল পেশেন্ট শুড বি ট্রিটেড উইথ সিস্টেমিক অ্যান্টিবায়োটিক। তাহলে আমরা ট্রিটমেন্ট কি করতেছি? 1 নম্বর রিসাসিটেশন, 2 নম্বর সার্জারি। এবং সার্জারিতে কি করলাম? সার্জারিতে আমরা থরো পেরিটোনিয়াল টয়লেটিং করলাম এবং আমরা যে ছিদ্রটা, সেই ছিদ্রটা সুসার দিয়ে আমরা বন্ধ করে দিলাম। কিভাবে বন্ধ করছি আমি ছবি দেখাবো তোমাদের। আচ্ছা, আর কি করতেছি? অল পেশেন্ট শুড বি ট্রিটেড উইথ সিস্টেমিক অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দেব। আর কি দেব? সাথে আমরা প্রোটন পাম্প ইনহিবিটর দেব। বুঝতে পারছো? কারণ আমাদের
পেপটিক আলসার আমাদের অ্যাসিডের কারণেই রোগীর কি হয়েছে, পারফোরেশন হয়েছে। তাই আমি রিপেয়ার করলাম, পারফোরেশনটা আবার তো হইতে পারে, অ্যাসিড সিক্রেশন হয়, সেই অ্যাসিড সিক্রেশন যাতে না হয়, ঠিক আছে, সেই অ্যাসিড সিক্রেশন যাতে কমায় সেই জন্য আমরা প্রোটন পাম্প ইনহিবিটর দেবো। আর কি দেবো, যেটুক সিক্রেশন হবে আমার যে অ্যানাস্টোমোসিস করেছে সেটুকের উপরে যাতে চাপ না পড়ে, আমি কি করব, ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে, স্টোমাকে একটা টিউব দেওয়া থাকবে, সেই টিউব দিয়ে আমি স্টোমাকের যে কন্টেন্টস গুলো হবে আমি 5-7 দিন রোগীকে কিছু খাইতে দেবো না, প্লাস যেগুলো সিক্রেশন হবে সেগুলো আমি টান দিয়ে বের করে ফেলবো। এটাই হচ্ছে আমাদের আইডিয়াল কাজ, এইগুলোই করি আমরা ওয়ার্ডে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস, অপারেশনের পরে ব্যথা হবে, তাই না? ব্যথার জন্য কি ওষুধ দিবা তোমরা বলো? স্যার নাপাইক্সেন। কি দিবা? এনএসআইডি দিয়েই তো পেট ফুটা হলো, আবার এনএসআইডি দিবা? এখানে এনএসআইডি দেয়া যাবে না, নন স্টেরয়েডাল অ্যান্টিইনফ্ল্যামেটরি দেয়া যাবে না, এখানে ওপিওয়েডস অ্যানালজেসিক, ওপিওয়েডস অ্যানালজেসিক, হ্যাঁ বুঝতে পারছো? কি কি পাওয়া যায়, কি নামে পাওয়া যায় জানো? ট্রামাডল হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ ট্রামাডল নামে পাওয়া যায়, ট্রামাডল ওপিওয়েডস অ্যানালজেসিক্স। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি ট্রিটমেন্ট প্রোটোকল। আচ্ছা, এখানে দেখো আমরা যে অপারেশনের প্রসিডিউর বললাম এটা হচ্ছে ওপেন করে, কিন্তু এই অপারেশনটাই ল্যাপারোস্কোপিক্যালি করা যায়, ঠিক আছে। যদি খুব বেশি কন্টামিনেশন না থাকে, আমার যদি মেশিন থাকে এবং আমি যদি এক্সপার্ট হই তাহলে আমি করতে পারবো, আর আমি যদি এক্সপার্ট না হই তাহলে আমি ল্যাপারোস্কোপিক্যালি করতে পারবো না, ঠিক আছে। এখানে সেটাই বলছে যে সাকশনটা কয়দিন ধরে করতে হবে? আমরা মিনিমাম 5 দিন রাখি, 5 দিন খাইতে দিই না রোগীদের, healed হওয়া পর্যন্ত। Perforated peptic ulcer can be often be managed by minimally invasive technique, minimally invasive if the expertise is available. That means এটাকে বলা হচ্ছে মিনিমালি ইনভেসিভ, মানে ল্যাপারোস্কোপিক প্রসিডিউর আমরা করতে পারি, কিন্তু টোটাল প্রসিডিউর সেম। তুমি ল্যাপারোস্কোপি করে ঢুকবা, দেখবা কোথায় ফুটা হয়েছে, তারপরে তুমি যে জিনিসগুলো ভেতরে আছে সেই জিনিসগুলো সাক আউট করে বের করে আনবা, ইরিগেশন দিবে এবং ওটা রিপেয়ার করে আসতে হবে, কাজ সেম, কিন্তু তুমি ওপেন না করে ল্যাপারোস্কোপি করতে। আর টিম ভালো কার? আর টিম ভালো হচ্ছে স্পেনের। স্পেনের আবার ফরওয়ার্ড ভালো না। এই বেটা, এই স্পেনের গল্প কে কয়? এই স্পেনের ফরওয়ার্ডের গল্প কে কয়? ক্লাসের পরে গল্প করো। The principle of operation are, however, the same. Thoroperitoneal toileting is performed and the perforation is closed by intercorporeal suturing. তার মানে আমি ল্যাপারোস্কোপি করেও যদি করি তাহলে আমাকে একই কাজ করতে হবে, যেটা টয়লেটিং এবং আমার ওই যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস কি করতে হবে, কনজারভেটিভলি আমরা কিছু রোগীকে ট্রিটমেন্ট দিতে পারি, কনজারভেটিভ ট্রিটমেন্ট, অপারেশন লাগবে না তাদের ক্ষেত্রে। However, undoubtedly there are some patients who have a small leak, আমরা বলেছি তোমাকে আগে, from a perforated peptic ulcer and relatively mild peritoneal contamination, যে ছিদ্র হয়েছে, অল্প কিছু জিনিস পেটের মধ্যে বেরিয়ে এসছে, সঙ্গে সঙ্গে সেটা গেটার মোমেন্টাম দিয়ে সিল্ড হয়ে গেছে এবং লোকালাইজড যে পেরিটোনিয়াইটিস ছিল সেটা ভালো হয়ে গেছে। হ্যাঁ, সেরকম রোগীর ক্ষেত্রে আমরা কনজারভেটিভ দিলে ভালো হয়ে যেতে পারে, who may be managed with intravenous fluid, function and antibiotics, ঠিক আছে। সেসব রোগীদের ক্ষেত্রে আমরা না খাওয়িয়ে রাখি 5-7 দিন, ফ্লুইড রিসাসিটেট করি, নাসোগ্যাস্ট্রিক সাকশন দিই এবং অ্যান্টিবায়োটিক দিই, এবং অমিপ্রাজল তো আছে, ঠিক আছে। এইগুলো দিয়ে আমরা সেই সব রোগীকে আমরা ভালো করতে পারি। স্যার এখানে তো লিকটা থেকে গেল না, বারবার ফ্লুইড বের হবে, বুঝি না। এখানে তো হলো পারফোরেশনের কারণে লিকটা তো থেকেই হ্যাঁ, ওই পারফোরেশনটা সিল্ড হয়ে যায় ম্যাডাম, বুঝতে পারছেন। ছোট ছিদ্র হয়ে যায়, ছোট ছিদ্র মোমেন্টাম গিয়ে সিল করে দিতে পারে, অনেক বড় বড় ছিদ্র সিল্ড হয়ে যেতে পারে। ও
এমনও হয় যে আমরা অপারেশনের সময় মোমেন্টাম এমন ভাবে থাকে খুঁজেই পাই না কোথায় পারফরেশন আছে। হ্যাঁ, খুঁজতে অনেক ডিফিকাল্ট হয়, আমাদের অনেক সময় লাগে। ওকে, এবং এটা একদম অথেন্টিকেটেড, মানে আমরা নিজেরাই ওয়ার্ডে এরকম ম্যানেজও করেছি কিছু, যে লোকালাইজ পারফরেশন তার দেখা যাচ্ছে ফ্রি গ্যাস শ্যাডো, কিন্তু রোগী ভালো, রোগী বলে যে স্যার আমার অল্প ব্যথা ছিল, ব্যথা কমে গেছে, ব্যথা এখন শুধু এক জায়গায় আছে, সারা পেটে নাই, পেশেন্টের পালস ভালো, প্রেসার ভালো, হ্যাঁ সবকিছু ভালো, সেক্ষেত্রে আমরা ওয়েট করি, অপারেশনে যাই না, এবং এরকম রোগী আমরা বাড়িতে পাঠিয়েছি অনেক। এই দেখো, এখন দেখো কিভাবে অপারেশনটা করা হয়। দিস ইজ স্টোমাক, ডিস্টাল পার্টে অ্যান্ট্রামে একটা ছিদ্র হয়েছে, দিস ইজ পারফরেশন। হ্যাঁ, আমরা কি করেছি, সমস্ত কিছু সাক আউট করে নিয়েছি অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে। এখন আমরা 3টা সুতা তুলেছি, এই এই আমরা এখানে কি সুতা দিয়ে সেলাই করব, ডিলেড অ্যাবজর্বেবল সুসার। হ্যাঁ, ডিলেড অ্যাবজর্বেবল সুসার আমরা 3টা সুতা নিয়েছি। তারপরে কি করেছি, এই যে এই ওমেন্টাম এনে এখানে একটু দিয়েছি, দেওয়ার পরে এর উপর দিয়ে সেলাই দেওয়া হয়েছে, দ্যাট ইজ ওমেন্টাল প্যাচ বলা হয়। এই দেখো, এই ওমেন্টাম নিয়ে গিয়ে এখানে দিয়ে তারপরে এটা বেঁধে দিবে, ঠিক আছে। ওমেন্টাম কিন্তু কেটে নেওয়া যাবে না, ওমেন্টাম যাতে ভায়াবল থাকে, ব্লাড সাপ্লাই থাকে, সেইভাবে দিতে হবে, কেটে নেওয়া যাবে না। ওকে, that is the perforation repair. স্যার ডিলেড অ্যাবজর্বেবল সুচারটা একটু আবার বলবেন? ডিলেড অ্যাবজর্বেবল সুসার ম্যাটেরিয়ালস আছে, এগুলোর ক্লাসিফিকেশন আছে, এগুলো একবার বললে তো বুঝতে পারবে না, বুঝছো। ওয়ার্ডে আসা শুরু করো, তোমাদের খুলে দিবে মনে হয়। হ্যাঁ, টিকা তো দেয়া হয়েছে, কবে খুলে দেয়। কিছু সুসার থাকে যে আমাদের শরীরে দেওয়ার পরেই 7 দিন থেকে 15 দিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, আবার কিছু 2-3 মাস সময় লাগে। যেমন একটা সুসার আছে ক্যাটগার্ড বলা হয়, এটা খুব অল্প সময়ের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। আর আরেকটা ডিলেড অ্যাবজর্বেবল যেমন ভিক্রিল, এটা 2 থেকে 3 মাস লাগে। তো আমরা এখানে সাধারণত ভিক্রিল দিয়ে ইউজ করি, আগে নন অ্যাবজর্বেবল দিয়ে করা হতো, এখন আমরা ডিলেড অ্যাবজর্বেবল দিয়ে করি ভিক্রিল। হ্যাঁ, যাতে 7 দিনের মধ্যে এটার স্ট্রেংথ কমে না যায়। পোর আউটকাম আফটার পারফোরেটেড পেপটিক আলসার, কাদের আউটকাম খারাপ যদি 24 ঘন্টার পরে আসে, ডায়াগনোসিস মোর দেন 24 আওয়ার্স, এবং ইন্টারেস্টিং যেটা আমাদের কাছে 24 ঘন্টার পরেই আসে ম্যাক্সিমাম রোগী, 24 ঘন্টার মধ্যে আমরা রোগী পাই না বললেই চলে। নাম্বার 2, মেডিকেল কোমরবিডিটিস, কেউ যদি তার হার্ট ডিজিজ থাকে, অ্যাজমা থাকে, ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, তাহলে সেসব রোগীদের ক্ষেত্রে প্রগনোসিস খারাপ। আর কি, পেশেন্ট যদি শকে থাকে, আর ইনক্রিজ এজ মোর দেন 75 যদি হয়, তাহলে সেসব রোগীর আউটকামটা খারাপ হয়, পোর আউটকাম। আচ্ছা, এখানে একটা কথা আছে যে পেশেন্ট হু হ্যাভ সাফার্ড ওয়ান পারফোরেশন মে সাফার অ্যানাদার ওয়ান, কারো যদি একবার পেটের নাড়ি ছিদ্র হয়, তার কিন্তু বারবার হওয়ার চান্স থাকে, হইতে পারে। আচ্ছা, therefore they should be managed aggressively to ensure that this does not happen. ওকে, তাহলে এবং সেই পেশেন্টকে আমাকে মনে করে দিতে হবে যে আপনার তো একবার পেটের নাড়ি ছিদ্র হয়েছে, অতএব এটা কিন্তু ভবিষ্যতে আপনার হইতে পারে, আপনি যদি আপনার এই বদ অভ্যাসগুলো ত্যাগ না করেন। সে যদি স্মোকিং করে, সে যদি অ্যালকোহল খায়, সে যদি ইরেগুলার ফুড হ্যাবিট থাকে, তাহলে তার এগুলো হতে পারে। আচ্ছা, নাম্বার 2, আমরা তাকে বলে দিই যে আপনি কখনো গায়ে ব্যথার ওষুধ খাবেন না। ব্যথার ওষুধ, কারণ আমরা কি দেখেছি, আমরা এনএসআইডি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর পেপটিক আলসার পারফোরেশন। সে যদি ব্যথার জন্য ব্যথার ওষুধ খায়, তাহলে তার কিন্তু আবার এইটা হওয়ার চান্স থাকে, ঠিক আছে। এই আর হচ্ছে লাইফ লং ট্রিটমেন্ট উইথ প্রোটন পাম্প ইনহিবিটর is a reasonable option, especially in those who have to continue with NSAID treatment. আচ্ছা, কোন রোগীর যদি NSAID ট্রিটমেন্ট নিতেই হয়, ব্যথার ওষুধ খেতেই হয়, তার সারা জীবন ভর দেখা যাচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর যদি খেয়ে যায়, তাহলে তার এরকম কমপ্লিকেশনস হওয়ার চান্সটা কম। ওকে, তাহলে রোগীর এখানে ছাড়ার সময় আমরা ব্যথার ওষুধ দিব, কি দেবো, আমরা ওপিয়াইডস অ্যানালজেসিক দেবো, এবং রোগীকে বলে দেবো আপনি গায়ে ব্যথার ওষুধ বা কোনো ব্যথার ওষুধ বা কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। এইরকম করে আমরা অ্যাডভাইস দিয়ে দিই। ওকে, দিস ইজ অল অ্যাবাউট পারফোরেশন, পেপটিক আলসার পারফোরেশন। এখন কোনো কোশ্চেন থাকলে বলো, অনেকক্ষণ হয়ে গেছে। সুচারিং মানে কি? আচ্ছা, ইন্টারকর্পোরিয়াল সুসারিং, এক্সট্রা কর্পোরিয়াল সুসারিং, আমরা যখন ল্যাপারোস্কোপি করি তখন পেটের মধ্যে আমরা যে সুতা স্টিচ দিতে হয় আমাদের কিছু,
মনে করো ওই মেশিন দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে নিডল সহ দিয়ে যে ভিতরে যে সুসারিং গুলো করি, দ্যাট ইজ ইন্ট্রাকর্পোরিয়াল। আর বাইরে থেকে কিছু সুসার তৈরি করে, নট তৈরি করে আমরা যখন ভিতরে দিয়ে দিই তখন সেটাকে বলা এক্সট্রা কর্পোরিয়াল নট। বুঝছো? জি স্যার, থ্যাংক ইউ। স্যার আগের লেকচার থেকে একটা কোশ্চেন ছিল। বলো। কারো যদি স্ট্রেস গ্যাস্ট্রাইটিস থাকে এবং এই কারণে কি তার ম্যালিগন্যান্সি অথবা কার্সিনোমা হওয়ার চান্স আছে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। স্ট্রেস গ্যাস্ট্রাইটিসের জন্য গ্যাস্ট্রাইটিস থেকেই তো বারবার হইতে হইতে তো আলসার হয়ে যাচ্ছে, আর আলসার হইলে তো কি হয়, পারফোরেশন হতে পারে, আর লং স্ট্যান্ডিং গ্যাস্ট্রিক আলসার ম্যালিগন্যান্সি হইতে পারে। বুঝছো না? জি স্যার, কিন্তু মানে পারফোরেশনও হতে পারে। হ্যাঁ, আলসার যখন আস্তে আস্তে বড় হয়, আলসার মিউকোজা, সাব মিউকোজা, মাসেলস লেয়ার ধরে তারপরে যখন সেরোসা ধরবে, সেরোসাটা ফুটা হয়ে গেলে তো তার পারফোরেশন হয়ে গেল। জি স্যার, কিন্তু যদি স্যার স্ট্রেসটা কমে যায় তাহলে তো হলো মানে হ্যাঁ, আবার হিল হয়ে যেতে পারে, অটোমেটিক হয়ে আবার যাবে। হিল হয়ে যেতে পারে, তার স্ট্রেস কমে গেলে আবার হিল হয়ে যায়। এবং কিছু কিছু যদি পেশেন্ট শকে থাকে, পেশেন্ট যদি বার্ন হয়, স্ট্রেসে থাকে, তাহলে তার স্টোমাকে আলসার হয়। বুঝছো? স্ট্রেস আলসার বলে। কার্লিং আলসার নামে একটা আলসার আছে যদি বার্নের পেশেন্টের হয়। বুঝছো? শকে চলে গিয়ে তোমার স্টোমাকে ব্লাড সাপ্লাই সার্কুলেশন অনেক কমে যায়। কমে গেলে কি হয়, ওখানে ওটা ব্লাড, আমি পড়াইছি তো প্রথমে শুরুতে, যে স্টোমাক তোমার কম ব্লাড সার্কুলেশন সহ্য করতে পারে না। হ্যাঁ, বুঝতে পারছো? সেক্ষেত্রে আলসার হয়ে যেতে পারে। স্যার যদি ধরেন হচ্ছে ম্যালিগন্যান্সি হয়ে গেল তখন স্যার ট্রিটমেন্টটা কি হবে? মানে গ্যাস্ট্রেক্টমি করে তখন দেবো? ট্রিটমেন্ট 5th ইয়ারে পড়বা। ম্যালিগন্যান্সি হয়ে গেলে যদি ছড়িয়ে না যায়, যদি কনফাইন্ড উইদিন দ্য স্টোমাক থাকে, তোমাকে স্টোমাকের ওই অংশটা ফেলে দিতে হবে। ইভেন টোটাল গ্যাস্ট্রেক্টমি করা লাগতে পারে। স্যার মানে এটুকুই তো, আর তো কোনো কমপ্লিকেশন নাই? এটা কি কম? হ্যাঁ, না, এটা অনেক বেশি। এই ক্যান্সার হয়ে গেল একটা রোগীর কমপ্লিকেশনস, এটা কি কম হলো? এর চেয়ে আর কি বেশি হবে? মরে গেলে তার কোনো কমপ্লিকেশনস থাকলো না। স্যার হচ্ছে লিম্ফেটিক সার্কুলেশন যে আছে স্টমাকে, ওটা তো অনেক বেশি অ্যাক্টিভ থাকে, মানে খুব দ্রুত হচ্ছে স্টমাকের কার্সিনোমা সারা বডিতে ছড়ায় যায়, তাই না? কোনটা কতদিনে ছড়াই এটা মুশকিল। হ্যাঁ, কিন্তু স্টোমাক ম্যালিগন্যান্সি খুব ভালো না, যে কোনো ম্যালিগন্যান্সি খারাপ। তার মধ্যে তুলনামূলক কিছু ম্যালিগন্যান্সি আছে ভালো, যেমন তোমার থাইরয়েড ম্যালিগন্যান্সি, তারপরে টেস্টিসে যদি হয়, একদম আর্লি স্টেজে ধরা পড়লে একদম 100% কিওর রেট। বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। স্যার যখন হচ্ছে পেরিটোনিয়াল যে টয়লেটিং করা হয় তখন কি যে ওই ফ্রি গ্যাস গুলো থাকে ওগুলো হচ্ছে ঠিক হয়ে যাবে? ফ্রি গ্যাস তো তুমি দেখতে পাও না রে বাবা, বরং আমরা তো আরো বেশি গ্যাস ঢুকিয়ে আসি। গ্যাস তো থাকে অল্প, তাই না? আমরা যখন তাহলে ল্যাপারেটমি করি, তাই না, তখন যখন বন্ধ করি তখন তো ভিতরে গ্যাস এন্ট্রাপ্ট হয়েই থাকে, তা আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যায়। এবং তুমি অপারেশনের পরে যদি তুমি এক্সরে করো, তো ওখানে ফ্রি গ্যাস পাবা পেটের মধ্যে, বাট পরে গ্যাস গুলো হচ্ছে অ্যাবজর্ব হয়ে যাবে। অ্যাবজর্ব হয়ে যায়। স্যার H2 ব্লকার প্রোটন পাম্প ইনহিবিটর গুলো একটু নামগুলো একটু বলুন। H2 ব্লকার যেটা আছে রেনিটিডিন এখন ব্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, এই 1 বছর আগেও চলছে। রেনিটিডিন নিওটেক নামে পাওয়া যেত, হ্যাঁ, রেনিটিড নামে পাওয়া যেত, রেনিটিডিন, ফেমোটিডিন, সিমেটিডিন। এই তিনটা, দ্যাট ইজ H2 ব্লকার। আর হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর কি কি? ওমিপ্রাজল, পেন্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, র্যাবিপ্রাজল, ইসোমিপ্রাজল। ওকে, রেনিটিডিন ব্যান কেন করে দিছে? রেনিটিডিনে কি যেন সমস্যা হচ্ছিল। আমার মানে ঠিক খেয়াল বাকি নাই। হিস্টামিন ব্লকার গুলো হচ্ছে আছে বাট ওই একটাই খালি ব্যান করছে। ফেমোটিডিন, সেমিটিডিন বাজারে আছে কিনা, খুব বেশি চলে না H2 ব্লকার, কারণ ওটা হচ্ছে এইগুলো হচ্ছে আরো স্পেসিফিক এবং বেশি কার্যকরী প্রোটন পাম্প ইনহিবিটর, এই জন্য ওইগুলো এখন কম চলে, এগুলো বেশি চলে। স্যার কিছু ওষুধ থাকে না যেখানে হচ্ছে NSAID হলো সাথে হচ্ছে যে ইসোমিপ্রাজলের, মানে এইটা একটা কম্বিনেশন একসাথে থাকে, সেই থাকে ওষুধটা কি কিছু আলাদা ওষুধ করে থাকে। আলাদা করে আবার খেতে হবে? হ্যাঁ, মানে না আলাদা না, করে কি আবার ইউজুয়ালি ইসোমিপ্রাজল খাওয়া হবে? লাগে না, ইউজুয়ালি লাগে না। আচ্ছা, ঠিক আছে, আজকে পর্যন্ত থাকলো। আর আমাদের নেক্সট ক্লাস নেক্সট মঙ্গলবারে
আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের উপরে ক্লাস নিব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।